হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মণ্ডল। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আজকে নিট, ডাব্লিউবিজেই এবং জেই মেন্স এবং যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এখন যে সেমিস্টার সিস্টেম আছে সেই সব এক্সামের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে লস অফ মোশন। ওকে, তাহলে লস অফ মোশন শুরু করা যাক। আচ্ছা দেখো, লস অফ মোশন পড়ার আগে আমাদের জানতে হবে নিউটনের তিনটে সূত্র ছিল। নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল, এবং এখান থেকে ভ্যারাইটি টাইপের কোশ্চেন আসবে। তো দেখো, প্রথম আমরা জানবো কি নিউটনের ফার্স্ট লটা কি, নিউটনের প্রথম সূত্রটা কি। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, মানে এর প্রাথমিক বেগ হচ্ছে 0। ওকে, এখন এই বস্তুটার উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স মানে বাহ্যিক বল যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে এই বস্তুটা চিরকাল স্থিরই থাকবে। ওকে, এবার এই এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল বল কি, ধরো এখানে একটা সিস্টেম নিয়েছো। ওকে, সিস্টেম। এবার এই সিস্টেমটাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হবে, এই সিস্টেমটাকে যদি কোনো বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, তখন এই বলটাকে আমরা বলতে পারি কি এক্সটার্নাল ফোর্স। ওকে, তো এখানে নিউটনের ফার্স্ট লটা কি দেখো, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে মানে ইউ হচ্ছে 0, তাহলে যদি ওই বস্তুটার উপর এক্সটার্নাল বল অ্যাপ্লাই না করা হয়, তাহলে ওই বস্তুটা চিরকাল স্থিরই থাকবে। ওকে, এটা এক নাম্বার। আর এরই আরেকটা দেখো, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি সরলরেখা বরাবর একই দিকে যেতে থাকে, তো ওকেও যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়, যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, তাহলে ও চিরকাল সরলরেখায় সমগতিতে থাকবে। তাহলে প্রথম লটাকে আমরা যদি এলাবোরেট করে বলতে চাই, কি বলবো না, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে সরলরেখায় গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে গতিশীল থাকবে। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট ল। তো এই ফার্স্ট ল থেকে আমরা কি কি জানতে পারি? ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স, আর একটা জিনিস আমরা জানতে পারি এখান থেকে, সেটা হচ্ছে ইনার্সিয়া কি, ইনার্সিয়া। তো দেখো, ইনার্সিয়া হচ্ছে একটা বডির প্রপার্টি, যে বডিটা কি করে, যে প্রপার্টিটার জন্য কি হবে, ওই বডিটা তার রেস্ট বা তার মোশন এই পজিশনটাকে চেঞ্জ করতে রেজিস্ট করে, মানে বাধা দেবে। মানে ওই বস্তুটা যদি স্থির থাকে ও স্থিরই থাকতে চাইবে, আবার যদি মোশনে থাকে তাহলে মোশনেই থাকতে চাইবে। তো মেইনলি ইনার্সিয়া মেইনলি 3 টাইপসের হয়। কি কি হয়? ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন এন্ড ইনার্সিয়া অফ ডিরেকশন। এটা তোমরা জাস্ট জেনে রাখবে, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন এন্ড ইনার্সিয়া অফ ডিরেকশন। এগুলো তোমরা এক্সাম্পল বইয়ে পেয়ে যাবে, একবার জাস্ট একটু দেখে নেবে। এছাড়াও ইনার্সিয়া ব্যাপারে আরো বেশি পরে আমি ডিটেলসে আরো আলোচনা করব। ওকে, আচ্ছা, তো এবার এই যে ফোর্স পেলাম, ফোর্সের তো তোমরা জানো ফোর্সের দুটো ইউনিট হয়, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে সিজিএস। তো ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন আর সিজিএস হচ্ছে ডাইন। তো এটা তোমরা রিলেশনটা অবশ্যই তোমরা জানো, বলো 1 নিউটন সমান কত? 10⁵ ডাইন। ওকে, এই রিলেশনটা জাস্ট মনে রাখবে, এটা একটু নিউমেরিক্যালের সময় তোমাদের কাজে লাগতে পারে। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি নিউটনের ফার্স্ট ল। তো এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? কনসেপ্ট অফ ফোর্স আর ইনার্সিয়া। আরেকটা জিনিস মনে রাখবে, অনেক সময় নিউটনের ফার্স্ট লকে ল অফ ইনার্সিয়া বলা হয়। নিউটনের ফার্স্ট লকে কি বলা হয়? ল অফ ইনার্সিয়া। ওকে, এবার আসছি আমরা মোমেন্টাম। এরপর তোমরা হেডিং দেবে মোমেন্টামকে বাংলায় বলে ভরবেগ। ওকে, ভরবেগ, ইংলিশে যাকে বলে মোমেন্টাম। দেখো, এটার বাংলাটা খুব ইজি, ভরবেগ। ভর আর বেগের গুণফল হলো ভরবেগ। তো এবার তোমরা মনে রাখবে, এবার যদি আমি ডেফিনেশন আকারে বলতে চাই, কিভাবে বলবো, যে এখানে একটা অবজেক্ট আছে, তার মাস হচ্ছে m, ওটা ওই অবজেক্টটা v ভেলোসিটিতে মুভ করছে। ওকে, তাহলে আমরা মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করি p সমান হচ্ছে mv ভেক্টর। ওকে, তাহলে মোমেন্টামকে আমরা রিপ্রেজেন্ট করি p সমান mv ভেক্টর। আচ্ছা বলো তো, এই মোমেন্টামের তাহলে ইউনিট কি হবে? মোমেন্টামের এসআই আর সিজিএস ইউনিট কি হবে? ভরের এসআই একক হচ্ছে কেজি আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো, যেহেতু এখানে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য মোমেন্টাম কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি যদি এ হয়, এই ভেক্টর কোয়ান্টিটিটা তিনটে অক্ষ বরাবর উপাংশ থাকে।
তো এটাকে আমরা লিখতে পারি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস হচ্ছে az k ক্যাপ। ওকে, তাহলে এখানে আমরা মোমেন্টাম p ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি px i ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস হচ্ছে pz k ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এইভাবে এখানে যদি m ভিটাকে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি m, এবার এই v ভেক্টরটাকে আমি এইভাবে লিখছি vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস হচ্ছে vz k ক্যাপ। ওকে, তাহলে আমি বলতে পারি m vx, mটা এর সাথে মাল্টিপল হবে, mটা এর সাথে মাল্টিপল হবে, mটা এর সাথে মাল্টিপল হবে, m vx i ক্যাপ প্লাস m vy j ক্যাপ প্লাস হচ্ছে m vz k ক্যাপ। ওকে, তাহলে এখানে দেখো যদি আমরা এটার সাথে এটা ইকুয়াল করি, এটার সাথে এটা ইকুয়াল করি, তাহলে এখানে i ক্যাপ এর সাথে এখানে i ক্যাপ ইকুয়াল করব, তার মানে মোমেন্টামের অ্যালং x অ্যাক্সিস যে কম্পোনেন্ট সেটা যদি px হয় সেটা হবে কত m vx, মোমেন্টামের অ্যালং y অ্যাক্সিস কম্পোনেন্ট যদি py হয় সেটা হবে কত m vy, মোমেন্টামের অ্যালং z অ্যাক্সিস যদি কম্পোনেন্ট pz হয় তাহলে pz সমান আমরা কত লিখতে পারি m vz। ওকে, এবার ধরো তোমাদের এরকম দেয়া আছে যে p ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন তোমাদের বের করতে বলেছে এই মোমেন্টামের মান কত, তাহলে মোমেন্টামে তোমরা মান কি করে বের করবে, দেখো মোমেন্টামকে আমরা লিখেছি px i ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস pz k ক্যাপ, তো যে কোনো ভেক্টরের আমরা মান কি করে বের করি, i ক্যাপের আগে যেটা থাকে সেটা স্কয়ার, মানে px স্কয়ার প্লাস কত py স্কয়ার প্লাস হচ্ছে pz স্কয়ার। তো এখানে তোমরা সিম্পল করতে পারবে রুট ওভার অফ কত, এইটা যদি করা হয় তাহলে 2a স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। ওকে, আবার এরকমও দেয়া থাকতে পারে যে এই ভেক্টর দিয়েও মানে mvx mvy mvz এর টার্মেও দেখতে দেয়া থাকতে পারে, তো এইভাবে তোমরা মোমেন্টাম যদি দেয়া থাকে এইভাবে তোমরা মোমেন্টামের ভ্যালুটা কিন্তু বের করে নিতে পারবে ইজিলি। ওকে, তাহলে মোমেন্টাম নিয়ে কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আশা করছি এটা খুবই ইজি তোমাদের কাছে, এটা কোনো ব্যাপার না। চলো তাহলে মোমেন্টামের দুটো গ্রাফ দেখে নেওয়া যাক। তো দেখো এখন যদি আমি এখানে মোমেন্টামের ভ্যালুটা p সমান mv লিখলাম, ওকে, মানে pটাও স্কেলার মানে তার ভ্যালুটা আর এখানে vটাও ভ্যালুটা। এখন তোমাদের যদি p ভার্সেস v গ্রাফ করতে দেয়, এটা হচ্ছে p আর এটা হচ্ছে v, কেমন হবে, এটা y সমান হচ্ছে mx। ওকে, তাহলে এখানে yটা হচ্ছে p আর xটা হচ্ছে v, তার মানে এই গ্রাফটা কেমন হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। এটা ভিও হতে পারে আবার এমও হতে পারে। এবার দেখো যখন p ভার্সেস v নেব, এটা মনে রাখবে যখন p ভার্সেস v নেব তখন কি হবে, তখন mটা হবে ও স্লোপ বা নতি, আর যখন p ভার্সেস m নেব তখন হবে vটা হবে ওর নতি, এইটুকু শুধু মনে রাখবে। আচ্ছা এই গ্রাফটাই যদি তোমাদের এই গ্রাফটাই এরকম দেয়, যদি m ভার্সেস v দেয়, দিয়ে পরে বলে দেওয়া হলো যে মোমেন্টামের গ্রাফ লেখো m ভার্সেস v যখন pটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো তাহলে যদি pটাকে কনস্ট্যান্ট বলা হয় তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ p সমান mv, তাহলে এখানে বলতে পারো m ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/v যখন pটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এরকম যদি গ্রাফ হয় বা mv ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট এরকম গ্রাফ হয়, এটা গ্রাফটা কেমন হয়, xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো xy ইকুয়াল টু কনস্ট্যান্ট গ্রাফটা কেমন হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তাহলে তোমরা p ভার্সেস এই গ্রাফটা বুঝতে পেরেছো, p ভার্সেস v বা p ভার্সেস m এবং m ভার্সেস v যখন হচ্ছে pটা আমাদের কনস্ট্যান্ট। এবার ধরো তোমাদের দুটো বডি দেয়া আছে, এই বডিটার মাস হচ্ছে m1, ভেলোসিটি হচ্ছে v1, এই বডিটার মাস হচ্ছে m2, ভেলোসিটি হচ্ছে v2। এখন বলা হয়েছে কি এর মোমেন্টাম লেট p1, এর মোমেন্টাম লেট p2। এবার তাহলে এর মোমেন্টাম কত হবে m1 v1, এর মোমেন্টাম কত হবে m2 v2। এখন given that p1 equal to p2, ওকে, এটা বলা আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি m1 v1 সমান m2 v2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি m1 by m2 সমান হচ্ছে v2 by v1। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি m1 by m2 সমান v2 by v1, মানে কি, মানে যদি দুটো অবজেক্টের মোমেন্টাম সেম হয় তাহলে যার মাস বেশি হবে তার ভেলোসিটিটা হচ্ছে তার রেসিপ্রোকাল হবে, মাস যা বেশি হবে তার ভেলোসিটিটা হচ্ছে কিরকম হবে, তার রেসিপ্রোকাল হবে। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি v ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/m যদি মোমেন্টামটা সেম হয়, মানে দুটো অবজেক্টে যদি মোমেন্টাম সেম হয় তাহলে v প্রপোর্শনাল টু 1/m বা m প্রপোর্শনাল টু 1/v, এটা আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট। তো দেখো এবার আসছি সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল অফ মোশন।
সেটা কি বলছে আগে ঝট করে একটু বলে নি। সেটা হচ্ছে ধরো এখানে একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে m1, আর এখানে একটা যার মাস হচ্ছে m, আর এখানে পার্টিকেলটার ভেলোসিটি v1। পার্টিকেলটার কিছুক্ষণ পর ওই পার্টিকেলটার ভেলোসিটি হলো v2, মাসটা সেমই আছে, তাহলে এখানে মোমেন্টাম কত হবে mv1, এখানে মোমেন্টাম কত হবে mv2। তো চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে mv2 মাইনাস mv1। লেট কনসিডার দ্যাট v2 গ্রেটার দেন v1। তো এই চেঞ্জ ইন মোমেন্টাম এটাকে আমরা ডেল্টা পি বলতে পারি। ওকে, ডেল্টা পি। তো দেখো নিউটনের সেকেন্ড লটা কি বলছে, সেকেন্ড ল বলছে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, তো এখানে দেখো এখানে আচ্ছা ধরে নাও এখানে যখন টাইমটা ছিল t1 তখন ওর ভেলোসিটি v1, আর টাইম যখন t2 তখন ওর ভেলোসিটি v2। তাহলে এখানে চেঞ্জ ইন টাইম ডেল্টা টি সমান কত বলতে পারি আমি t2 মাইনাস t1, কন্ডিশন ইজ t2 গ্রেটার দেন t1। তো নিউটনের সেকেন্ড ল কি বলছে ফোর্স is directly proportional, force is directly proportional to the rate of change of momentum, delta p by হচ্ছে delta t। ওকে, তো এটাকে তোমরা এইভাবে বলতে পারো যে force is proportional to limit delta t tends to 0 delta p by delta t equal to আমরা বলতে পারি dp by dt। ওকে, তার মানে ইকুয়াল টু না, এখানে প্রপোর্শনাল দেবো, তাহলে f proportional to dp by dt। এটা এই লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 যখন টাইমটা খুব কম তখন এটাকে আমরা ডিপি বাই ডিটি লিখতে পারি। তো এখানে ইকুয়াল টু দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট লিখবো, কনস্ট্যান্ট বাই হচ্ছে ডিপি বাই ডিটি। মনে রাখবে এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে আলটিমেট ফোর্স সমান আমরা কত লিখতে পারি ডিপি বাই ডিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এবার এখান থেকে কিরকম কোশ্চেন দিতে পারে দেখে নাও একটু। তাহলে এখান থেকে আমরা ম্যাগনিটিউড ভ্যালুগুলো নিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি লিখবো এখানে ডিপি বাই ডিটি। ধরো তোমাদের এরকম দেয়া আছে p সমান 2t স্কয়ার প্লাস 5t প্লাস 6, দিয়ে পরে তোমাদের বলেছে ফোর্সের মান কত যখন t ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। সাপোজ এরকম দেয়া আছে, মানে এখানে তোমাদের এটা p ফর মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগটা দেয়া আছে 2t স্কয়ার প্লাস 5t প্লাস 6, t ইকুয়াল টু 5 সেকেন্ডে ফোর্স কত, কিছুই না, f সমান আমরা কত জানি ডিপি বাই ডিটি। তো এখানে এই p এর ভ্যালুটা এখানে বসাবে, p এর ভ্যালুটা বসে এটা ডিফারেন্সিয়েশন করবে, ডিফারেন্সিয়েশন করার পর যে অ্যানসারটা পাবে সেই অ্যানসারে t এর ভ্যালু 5 বসিয়ে দেবে, তাহলেই আমাদের ফোর্সটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ফোর্সটা পেয়ে যাবে। তো এবার দেখো নিউটনের যে সেকেন্ড ল ছিল সেই সেকেন্ড লতে ফোর্স, মাস আর এক্সেলারেশনের একটা রিলেশন আছে। কিরকম, এখান থেকে আমরা বলতে পারি কি দেখো F ইকুয়াল টু ডিপি বাই ডিটি। তো এখানে আমি ডিপির জায়গায় কি লিখতে পারি দেখো F প্রপোর্শনাল টু আমরা বলছি ডিপি বাই ডিটি। ডিপি মানে কি দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, আর ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ টাইম। তো ডিপির জায়গায় আমি লিখছি কি এম ভি2 ভেক্টর মাইনাস এম ভি1 ভেক্টর। ওকে, বাই টাইমের জায়গায় লিখছি আমি টি2 মাইনাস টি1। এখান থেকে আমি এম কমন নিলে চলে আসবে ভি2 ভেক্টর মাইনাস ভি1 ভেক্টর, বাই এখানে চলে আসবে টি2 মাইনাস টি1। ওকে, বা চেঞ্জ ইন টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম কি হয় এক্সেলারেশন। তাহলে আমরা বলতে পারি ফোর্স সমান কি মাস ইনটু এক্সেলারেশন। এই যে চেঞ্জ ইন টাইম বাই চেঞ্জ ইন ভেলোসিটি এটা মানে হচ্ছে এক্সেলারেশন। সো নিউটনের সেকেন্ড ল এর মেইন ক্যালকুলেশন কি হলো আমাদের ফোর্স সমান মাস ইনটু এক্সেলারেশন। ওকে, তোমরা এটা লিখে নেবে, নিউটনের সেকেন্ড ল এর ক্যালকুলেশন হলো ফোর্স সমান মাস ইনটু এক্সেলারেশন। তো দেখো আমরা এখানে একটা জিনিস কনক্লুশনে আসতে পারি, কি কনক্লুশনে, যে ফোর্স সমান মাস ইনটু এক্সেলারেশন। তো এখান থেকে আমি ফোর্সটা তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ফোর্স সমান এম এ। এবার এক্সেলারেশনও তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এক্সেলারেশনটাকে আমি লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ। ওকে, মাসটাকে দিয়ে যদি তিনটেকে মাল্টিপল করি তাহলে হবে এম এ এক্স আই ক্যাপ প্লাস এম এ ওয়াই জে ক্যাপ প্লাস এম এ জেড কে ক্যাপ। ওকে, তো এই টার্মটা হচ্ছে এফ এক্স, মানে দা কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস। ওকে, এম এক্স মানে হচ্ছে এফ এক্স, দা কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, প্লাস এটা হচ্ছে এফ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এফ জেড কে ক্যাপ। ওকে, এটা আমি ফোর্স ভেক্টর লিখতে পারি। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড যদি আমাদের এখান থেকে বের করতে হয় কি করে বের করব, এই যে এফ এক্স স্কয়ার প্লাস এফ ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এফ জেড স্কয়ার। ওকে, এইভাবে আমরা ফোর্সের ভ্যালুটা বের করতে পারি। আমি তোমাদের প্রথমেই বলেছি ফোর্সের এসআই ইউনিট নিউটন আর সিজিএস ইউনিট ডাইন, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট, এগুলো কিন্তু খুব কাজে লাগে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে অনেকের কনফিউশন থাকে 1 kgf और 1 gf। kgf मतलब यहाँ पर kgf मूवी नहीं है, kgf मूवी না, kgf টা কি অ্যাকচুয়ালি দেখো এটা বলছে যে 1 কেজি কোন একটা অবজেক্টকে আর্থ
এটা যদি আর্থ হয়, আর্থ যে ফোর্স দিয়ে টানছে সেই ফোর্সটাকেই বলছে 1 কেজিএফ। তার মানে 1 কেজিএফ সমান কি বলতে পারি, 1 কেজি ইন্টু এদিকে যে এক্সেলারেশন হয় সেটা জি হয়, তো এখানে হচ্ছে 9.81 বা 9.8 ও লিখতে পারো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এটা হয়ে যায় কত, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে বলতে পারো 9.8 নিউটন। ওকে, তাহলে 1 কেজিএফ সমান হচ্ছে 9.8 নিউটন। আর 1 জিএফ কি, আচ্ছা সরি 1 জিএফটা কি, 1 জিএফ হচ্ছে 1 গ্রামের কোন একটা অবজেক্টকে আর্থ যে ফোর্স দিয়ে টানছে। কেজিএফ এর ক্ষেত্রে মনে রাখবে 1 কেজির কোন একটা অবজেক্টকে আর্থ যে ফোর্স দিয়ে টানে সেটা কত হয়, 9.8 নিউটন। আর 1 জিএফ হচ্ছে 1 গ্রাম ইন্টু হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এটা হয়ে যায় কত, 980 ডাইন। এইটা দুটো মনে রাখবে, 1 কেজিএফ আর 1 জিএফ। 1 কেজিএফ ইকুয়াল টু 9.8 নিউটন আর 1 জিএফ ইকুয়াল টু 980 ডাইন। ওকে, চলো মুভিং ফরওয়ার্ড। এখান থেকে একটা জিনিস তোমাদের দেখে রাখো, সেটা হচ্ছে দেখবে ফোর্স সমান আমরা অনেক সময় এরকম লিখি ডিপি বাই ডিটি। ওকে, পি সমান আমরা জানি কত, এমভি। আচ্ছা, তাহলে এফ সমান ডিডিটি অফ এমভি এখানে লিখবো। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এরকম পাবো এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, তাই তো। তো দেখো আমরা যে নিউটন সেকেন্ড লতে আমরা যে 11th বা 12th লেভেলে যেখানে আমরা পড়বো সেখানে ধরে নেব যে মাস হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, মাসটা কনস্ট্যান্ট, তো কোনো কিছুর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়, 0। তার জন্য এখানে এফ সমান আমরা কত লিখবো, এম ডিভি বাই ডিটি। সো ওখান থেকে আমরা পেয়ে যাই এম এ, এই যে ডিভি বাই ডিটি মানে হচ্ছে এ। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, আচ্ছা এরপর দেখো একটা ছোট থিওরি আছে, সেটা হচ্ছে ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম, ওকে, ল্যামিস থিওরেম। দেখো থিওরেমটা কিরকম, তোমরা খাতায় কিন্তু নোট করবে অবশ্যই, আর বুঝে বুঝে করার চেষ্টা করবে। এমসিকিউ মানে শুধুমাত্র টিক চিহ্ন নয়, এমসিকিউ মানে সেটা বুঝে কিন্তু অ্যান্সার করা। আচ্ছা, ধরো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1। ওকে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F2, আর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F3। তো এই F1 এর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, F1 এর এই যে F2 F3 অ্যাপ্লাই হচ্ছে ফোর্স, সেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। তো ল্যামিস থিওরেমটা কি, ল্যামিস থিওরেম হচ্ছে এই ফোর্স F1 বাই এই সাইন অ্যাঙ্গেল, সাইন অফ আলফা, মানে এদের অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে, যে ফোর্সটা নিচ্ছি তার অপোজিট অ্যাঙ্গেল, ইকুয়াল টু F2 বাই এই দুটো ফোর্সের অপোজিট অ্যাঙ্গেল, মানে সাইন বিটা, ইকুয়াল টু হয়ে যাবে F3 বাই হচ্ছে সাইন গামা। এই যে এইটা হচ্ছে ল্যামিস থিওরেম ফর কনক্লুয়েন্ট ফোর্স। ওকে, ফর কনক্লুয়েন্ট ফোর্সের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তোমরা লিখে নাও, এই ফর্মুলা থেকে কিন্তু নিউমেরিক্যালও আসতে পারে। চলো তাহলে কটা প্রবলেম দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদের বলি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। কখন কোন একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে, যখন তার উপর নেট ফোর্স 0। ওকে, তো ধরো এখানে একটা টেবিল আছে। ওকে, এই টেবিলের উপর কোন একটা অবজেক্ট রাখা আছে, বা এটা আমাদের গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে আর্থ, আর এখানে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার মাস হচ্ছে m। তাহলে এই অবজেক্টটা ডাউনওয়ার্ডে যে ফোর্সটা কাজ করবে দ্যাট ইজ ইকুয়াল টু তার ওয়েট, দ্যাট ইজ ইকুয়াল টু mg। ওকে, আর আপওয়ার্ডে কি করবে, আপওয়ার্ডে একটা রিঅ্যাকশন কাজ করবে। এটা মনে রাখবে, রিঅ্যাকশনটা অলওয়েজ কিন্তু এই তার ডাউনওয়ার্ড ফোর্সের সাথে ইকুয়াল হবে। ওকে, বা mg ভেক্টরও লিখতে পারো, ওয়েট বা w, এখানে w ভেক্টর লিখবে। ওকে, জিটা যেহেতু ডাউনওয়ার্ডে কাজ করছে এইভাবে। ওকে, তো মনে রাখবে রিঅ্যাকশনটা সবসময়তেই ইকুয়াল হবে, কার সাথে, তার ওয়েটের সাথে ইকুয়াল হবে। এবার এখানে তোমরা যদি ভেক্টর আকারে লিখতে চাও তাহলে এখানে লিখবে w ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ r ভেক্টর, তো w ভেক্টর প্লাস r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। এই দেখো, এইটা হচ্ছে নেট ফোর্স, এটা হচ্ছে নেট ফোর্স। তো নেট ফোর্স মানে হচ্ছে দুটো ফোর্সের অ্যাডিশন, বা দুটো বা তার বেশি হতে পারে। তো নেট ফোর্স যখন 0 হবে তখন ইকুইলিব্রিয়ামে আছে। সাইমেন্টাসলি ধরো কোন একটা ওয়ালের সাথে কোন একটা অবজেক্ট, একটা ওয়্যার বা কিছু একটা দড়ি বাঁধা আছে। তো এখানে ধরো তুমি হাত দিয়ে দড়িটাকে একটা ফোর্স দিয়ে টানছো। ওকে, তো এখানে ফোর্স দিয়ে টানছো মানে এটা কি, মানে এর উপর একটা টেনশন কাজ করবে। তো কি করবে, এই যে ওয়ালটা আছে, তুমি যখন এফ দিয়ে টানছো তো এই ওয়ালটার এই ব্যাকওয়ার্ডে কিন্তু একটা টেনশন কাজ করবে। এই টেনশনটা এই ফোর্সটার সাথে ইকুয়াল হয়, মানে টেনশন ইকুয়াল টু অলওয়েজ কি হয়, ফোর্স হয়। ওকে, তবেই কিন্তু এদের রেজাল্টেন্ট ফোর্সটা 0 হবে। আচ্ছা, নাম্বার 3 কন্ডিশন কি, এই কন্ডিশনটা একটু খুব ইম্পর্টেন্ট, জাস্ট একটু মনে রাখবে। ধরো এটা কোনো একটা ইনক্লাইন প্লেন,
এরকম ইনক্লাইন প্লেন, এটা আমাদের আর্থ সারফেস এটা। তো এরকম কোন একটা ইনক্লাইন প্লেন নেওয়া আছে, এই প্লেনটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এবার কি হচ্ছে, এখানে কোন একটা অবজেক্ট রাখা আছে, এখানে কোন একটা অবজেক্টে রাখা আছে যার মাসটা হচ্ছে এম। এখানে তোমরা ইকুইলিব্রিয়াম কিভাবে দেখাবে, মানে যদি এই পার্টিকেলটা এই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকে কিভাবে দেখাবে, সব সময় মনে রাখবে ট্রিকটা আমি বলে দিই। এই যে প্লেনটা আছে এর পারপেন্ডিকুলার সবসময় তার ওয়েট কাজ করবে, এমজি এইদিকে কাজ করলো, ওকে। এই যে প্লেনটা আছে এই প্লেনটার পারপেন্ডিকুলার ওয়েট কাজ করবে, আর এই যে প্লেনটা আছে এই প্লেনটার পারপেন্ডিকুলার এই অবজেক্টটার রিঅ্যাকশন কাজ করবে। মানে এই প্লেনটার পারপেন্ডিকুলার হচ্ছে এইদিকে রিঅ্যাকশনটা কাজ করবে, এই প্লেনটা যে ওই অবজেক্টটাকে যে রিঅ্যাকশনটা দেবে। এবার এমজি দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, এই দিকের কম্পোনেন্টটা কত হয় এমজি কস থিটা, কারণ এটা হচ্ছে থিটা, এটা থিটা হলে এটা থিটা হয়, তাহলে এই দিকের কম্পোনেন্টটা এমজি কস থিটা হয়, আর এই দিকের কম্পোনেন্টটা কত হয় এমজি সাইন থিটা, ওকে। তাহলে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, ব্যালেন্স করতে গেলে আর ইকুয়াল টু এমজি কস থিটা হচ্ছে, এটা এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার, এই যে এমজি সাইন থিটাটা আছে, এই এমজি সাইন থিটাটা পার্টিকেলটাকে নিচের দিকে নামতে সাহায্য করে। কিন্তু এখানে যদি যেহেতু পার্টিকেলটা রেস্টে আছে আর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাই এখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, ওকে, ফ্রিকশন ফোর্স। তো এই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা হচ্ছে কার সাথে ইকুয়াল এমজি সাইন থিটা। তো ফ্রিকশন ফোর্স কত হয় এটা আমি পড়াবো তোমাদের, যখন ফ্রিকশন চ্যাপ্টারটা পড়াবো তখন বলবো। তাও আমি তোমাকে বলে রাখছি যে ফ্রিকশন ফোর্স হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইনটু হচ্ছে আর, মানে এখানে বলতে পারো কত মিউ এস ইনটু আর, মানে হচ্ছে এমজি কস থিটা, এইটা হয় ফ্রিকশন ফোর্সটা। এবার এখানে কিন্তু এটার সাথে এটা ইকুয়াল হয় বলেই কিন্তু পার্টিকেলটা রেস্টে আছে, ওকে। তো আমি জাস্ট এইটা তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। ফ্রিকশন পরে আসছি ডিটেলসে, যখন ফ্রিকশন চ্যাপ্টারটা পড়াবো তখন ফ্রিকশনটা ডিটেলসে আমি করবো। এখানে এই কম্পোনেন্ট ভাঙাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। তাহলে চলো দু একটা কোশ্চেন দেখে নেওয়া যাক। তো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে একটা রূপ আছে, মানে ছাদ, বাড়ির ছাদ দিয়ে একটা দড়ির সাহায্যে বা একটা তারের সাহায্যে এখানে একটা অবজেক্টকে আটকে রাখা আছে। এই অবজেক্টটার মাস হচ্ছে এম। এবার এই ডিরেকশনে একটা ফোর্স দেওয়া হচ্ছে যেটা এক্সটার্নাল ফোর্স। এবার বলছে যে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে পার্টিকেলটা, তাহলে এই টেনশনের মানটা কত হবে। আর এই স্ট্রিংটা বা এই তারটা এই ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো কিভাবে করবে, তো দেখো কিভাবে করবে। প্রথমে তোমাদের কি করতে হবে, এই টেনশনের দুটো কম্পোনেন্ট নিতে হবে, এদিকে একটা কম্পোনেন্ট এদিকে একটা। কেন, এই অ্যাঙ্গেলটা থিটা হলে সাইমেন্টাসলি এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এটা আমাদের কি হবে টি কস থিটা। যেদিকে অ্যাঙ্গেল থাকে সেই দিকের কম্পোনেন্টটা হয় কস কম্পোনেন্ট যদি এরা পারপেন্ডিকুলার হয়, আর এই দিকটা হয় টি সাইন থিটা। তো এবার কিছুই নাই, টি কস থিটাটা এমজির সাথে ইকুয়াল, তাহলে এখান থেকে আমি বলতে পারি টি কস থিটা ইকুয়াল টু এমজি, আর এখান থেকে বলতে পারি টি সাইন থিটা ইকুয়াল টু কত, এই যে এক্সটার্নাল ফোর্সটা দেওয়া আছে। তো এবার দেখো এখান থেকে আমাদের টি কি করে বের করতে হবে, যদি এখান থেকে তোমাদের টি বের করতে পারে, তো এখানে যে কোনো একটা কোণ দেয়া থাকবে, আইদার থিটা নালে কিছু দেয়া থাকবে। তো তোমরা এটা এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন ডিভাইড করে নাও। তাহলে টি সাইন থিটা বাই কস থিটা, এরকম টি সাইন থিটা বাই হচ্ছে টি কস থিটা ইকুয়াল টু কত হবে এফ এক্সটার্নাল বাই হচ্ছে এমজি, ওকে। টি টি কেটে গেল, এখান থেকে ট্যান থিটাটা পেয়ে যাবে কত তোমরা এফ এক্সটার্নাল বাই হচ্ছে এমজি। তো এখান থেকে থিটা ইকুয়াল টু তোমরা পেয়ে যাবে কত ট্যান ইনভার্স এফ এক্সটার্নাল বাই এমজি, ওকে। তো এবার দেখো কোনো কিছুর একটা তো ভ্যালু দেয়া থাকবে, এরকম আরবিট্রারি দেয়া থাকবে না, কিছুর একটা ভ্যালু দেয়া থাকবে। তো এখান থেকে তোমরা থিটার ভ্যালু বসিয়ে তোমরা করতে পারো। তো এখানে আমি তো অপশনটা লিখিনি, এখানে অপশনটা লেখা আছে টি এর ভ্যালু হচ্ছে কত এফ এক্সটার্নাল বাই হচ্ছে সাইন থিটা, ওকে। তাহলে টি এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের এফ এক্সটার্নাল বাই হচ্ছে সাইন থিটা, মানে এটা অপশনে আছে, কোশ্চেনটা আমি পুরো লিখিনি, এটা হচ্ছে অপশনে আছে। বা অপশনে যদি এরকমও থাকে যে টি এর ভ্যালু যদি এমজি বাই কস থিটা, সেটাও লিখতে পারো, ওকে। এমজি বাই কস থিটা এটাও লিখতে পারো, যেহেতু অপশনে এটা আছে সেই জন্য এটা আমি বললাম। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে একটা প্রবলেম দিয়েছি, এটা হচ্ছে একটা ওয়াল, এই ওয়াল থেকে এখানে একটা অবজেক্ট রাখা আছে যার মাসটা হচ্ছে স্মল এম, এখানে টেনশন হচ্ছে টি2, আর এখানে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা1, সরি থিটা2। আর এখানে একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে সেম মাস এম, এদিকে একটা টেনশন কাজ করছে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা1। আর এখানে একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে যার ভ্যালুটা হচ্ছে এমজি। তোমাকে বলেছে টি1টা কত হবে। তো দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে, এর এই দিকে ওয়েট কাজ করছে এমজি। এবার এই টেনশনটা দুটো কম্পোনেন্ট, এইদিকে একটা কম্পোনেন্ট এইদিকে একটা কম্পোনেন্ট। দেখো এটা যদি থিটা1 হয় এটাও সাইমেন্টাসলি থিটা1 হবে, তাহলে এটা হবে টি1 cos থিটা1 আর এই দিকটা হবে টি1 sin থিটা1। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, টি1 sin থিটা1 ইকুয়াল টু এমজি, আর এখান থেকে আমরা লিখতে পারি কত টি1 cos থিটা1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি, তাই তো।
কারণ আমরা তো ইকুয়াল করছি, তাহলে t1 cos θ 1 t2 cos θ, তাহলে t1 sin θ 1 mg t2। তাহলে এবার কি করবে, এবার এগুলো স্কয়ার করে দাও। তাহলে স্কয়ার করে দিলে এখানে চলে আসবে কি t1 স্কয়ার, এখানে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 mg স্কয়ার প্লাস mg স্কয়ার মানে 2m স্কয়ার g স্কয়ার। ওকে, তাহলে t1 সমান কত আসবে √2 mg। দেখো কত ইজি। ওকে, তাহলে √2 mg। ওকে, এবার কি করতে হবে, এবার এখান থেকে তোমাদের আরো কিছু প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমটা কি রকম, যেমন এখান থেকে θ1 কত সেটা বের করতে হতে পারে, t2 কত সেটা বের করতে হতে পারে, θ2 কত সেটা বের করতে হবে। তোমরা বাড়িতে একটু ট্রাই করো, না পারলে আমি বলে দেবো, সেটা হচ্ছে না পারলে কমেন্ট সেকশনে জানাবে t2 কত হবে, θ1 কত হবে, θ2 কত হবে, এগুলো হচ্ছে তোমাদের বের করতে হবে। তো কি করে বের করবে দেখো, যদি তোমরা না বুঝতে পারো, দেখো এখান থেকে তোমাদের t1 তো বেরিয়ে গেছে, এবার এটাকে যদি রেশিও করে দাও, t1/t1 কেটে যাবে, তাহলে tan θ1 = 1। ওখান থেকে তোমরা ইজিলি θ1 এর ভ্যালুটা নির্ণয় করতে পারবে, সেটা দেখতেই পাচ্ছো 45 ডিগ্রি হবে। আচ্ছা, যদি তোমাদের t2টা বের করতে বলে, t2টা কিভাবে করবে, t2টা কম্পোনেন্ট নেবে। ওকে, এইখানটাই কিন্তু কম্পোনেন্ট নিয়ে তোমরা করবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এর মধ্যেই কিন্তু অনেকগুলো প্রবলেম ঢুকে আছে। ওকে, তোমাদের সুবিধার জন্য এখানে আমি একটু লিখে দিলাম t2 cos θ2 = mg + t1 cos θ1 আর t2 sin θ2 = 2mg। এরপর তোমরা নিজেরা করবে। ওকে, একটু ভেঙে করবে, দেখবে আরামসে হয়ে যাবে। চলো নেক্সট টপিক। তো এবার আসছি নিউটনস থার্ড ল। থার্ড লটা কি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ধরো এটা একটা বডি এ আর এটা একটা বডি বি। ওকে, তো এ বডিটা বি বডিটাকে একটা ফোর্স দিচ্ছে, সাপোজ দিস ইজ F12, আর বি বডিটা এ বডিটাকে একটা ফোর্স দিচ্ছে, সাপোজ দিস ইজ F21। তো নিউটনের থার্ড লটা কি বলছে, যে এ যে ফোর্সটা একে দিচ্ছে, দ্যাট ইজ F12 ভেক্টর ইকুয়াল টু F21 ভেক্টর হবে, বাট অপোজিট। এটাই বলছে নিউটনের থার্ড ল। ওকে, এই যা কিছু প্রবলেম হবে সবকিছুই থার্ড ল দিয়েই হবে। ওকে, কারণ হচ্ছে এই থার্ড ল দিয়ে ভ্যারাইটি টাইপসের প্রবলেম আমরা করতে পারি। তো দেখো এবার নিউটনের থার্ড ল এর কিছু অ্যাপ্লিকেশনস। ক্রিয়া ও প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া যাওয়ার আগে একটু জিনিস একটা বলে নিই, সেটা হচ্ছে ইম্পালস। ইম্পালস কি, ধরো কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা একটা স্মল টাইমে ডিটি টাইমে, তাহলে ইম্পালস কি হয়, ইম্পালস ইজ নাথিং বাট ফোর্স ইনটু চেঞ্জ ইন টাইম বা ফোর্স ইনটু স্মল টাইম। এবার ধরো তোমাকে নিউমেরিক্যাল এরকম দেওয়া হলো যে টাইমটা t1 থেকে t2 চেঞ্জ হচ্ছে আর একটা কনস্ট্যান্ট ফোর্স দেওয়া আছে, তাহলে ইম্পালস কত হবে। তখন তোমরা ইম্পালসটা কি করে বের করবে, তখন তোমরা ইম্পালসটা f সমান ইন্টিগ্রেশন f dt করবে, এখানে টাইমটা দেবে t1 আর এখানে হচ্ছে t2। ওকে, তো এটা হচ্ছে ইম্পালসের ফর্মুলা। এবার ধরো এরকম গ্রাফ তোমাদের দেয়া থাকতে পারে, এদিকে ফোর্স দেয়া আছে, এদিকে টাইম দেয়া আছে, এরকম একটা গ্রাফ দেয়া আছে। ওকে, তো এখান থেকে তোমাদের বলেছে ইম্পালস বের করতে। এখান থেকে ইম্পালস কি করে বের করবে, এখান থেকে ইম্পালস বলতে তোমরা এর এরিয়াটা বের করে নেবে। এটা কিন্তু মাথায় মনে রাখবে, এর এরিয়া। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে তার পুরো এরিয়াটাকে বের করা হয়। ওকে, আচ্ছা, তো এবার দেখো ইম্পালসের সাথে একটা রিলেশন আছে। কিরকম, যদি আমি ইম্পালসটাকে এইভাবে লিখি f * t লিখছি, তো ইম্পালস সমান আমরা ফোর্স সমান আমরা কি লিখতে পারি, ফোর্স মানে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে t না লিখে এখানে dt লিখছি, তাহলে ফোর্স সমান আমরা এখানে dp/dt লিখতে পারি ইনটু dt। তো এই dt ক্যান্সেল হয়ে গেল, তো ইম্পালস মানে আমরা বলতে পারি dp মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম। এটা তোমরা মনে রাখবে, চেঞ্জ ইন মোমেন্টামকেও বা ভরবেগের পরিবর্তনকেও আমরা কিন্তু ইম্পালস বলতে পারি। ভরবেগের পরিবর্তন, তার মানে আমরা লিখতে পারি I সমান mv2 মাইনাস mv1। যদি একটা পার্টিকেলের মাস m হয়, ইনিশিয়াল ভেলোসিটি v1 হয় আর ফাইনাল ভেলোসিটি v2 হয়, ধরে নিচ্ছি v2 গ্রেটার দেন v1, তাহলে এর ফাইনাল মোমেন্টাম বা mv1 আর এর ইনিশিয়াল মোমেন্টাম mv1 আর ফাইনাল মোমেন্টাম mv2, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম mv2 মাইনাস mv1, দ্যাট ইজ নাথিং বাট ইম্পালস। ওকে, এটা তোমরা কিন্তু একটু মনে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ধরো একটা সিস্টেম অফ পার্টিকেল নিয়েছি, একটা সিস্টেম অফ পার্টিকেল, এই সিস্টেম অফ পার্টিকেলটাই অনেকগুলো মাস আছে, m1 m2 m3 m4, এর ভেলোসিটি v1, এর v2, এর v3, এর v4, তাহলে এর মোমেন্টাম যদি p1 হয়, এর মোমেন্টাম p2, এর মোমেন্টাম p3, এর মোমেন্টাম p4।
তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে যে যদি এর উপর এক্সটার্নাল ফোর্স কোনো অ্যাপ্লাই না হয়, যদি এর উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0। তার মানে আবার এফ এক্সটার্নাল মানে আমরা কি জানি ডিপি বাই ডিটি, বা ফোর্স ইকুয়াল টু আমরা জানি ডিপি বাই ডিটি। তো এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। মানে যদি কোনো সিস্টেমে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে ওই সিস্টেমটার মোমেন্টামটা সর্বদা ধ্রুবক থাকবে। মানে আমি এখান থেকে কি বলতে পারি, P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট করে প্লাস যতগুলো আছে সেটা সমান হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা সবচেয়ে ভালো বোঝা যায় সেটা এইভাবে। দেখো এখান থেকে কিন্তু অনেক তোমাদের কিন্তু প্রবলেমও আসবে, মানে প্রবলেম আসবে মানে হচ্ছে তোমাদের নিউমেরিক্যালস করতে হবে। তো এটা কিরকম সবচেয়ে ভালো দেখো, ধরো কোন একটা কলিশন হলো, কলিশনের আগে ধরো এখানে একটা m1 পার্টিকেল আছে আর এখানে একটা m2 পার্টিকেল আছে, এর ভেলোসিটি আছে u1, এর ভেলোসিটি u2। এটা হচ্ছে কলিশনের আগে, মানে বিফোর কলিশন। এবার বিফোর কলিশন এই m1 পার্টিকেলটার ভেলোসিটি হয়ে গেল v1 আর m2 পার্টিকেলটার ভেলোসিটি হয়ে গেল v2। তো এখন এটা হচ্ছে কলিশন বা সংঘাতের আগে, সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। তাহলে এর মোমেন্টাম কত? m1 u1, এর মোমেন্টাম কত? m2 u2। তাহলে টোটাল মোমেন্টাম কত? টোটাল মোমেন্টাম হচ্ছে m1 u1 প্লাস m2 u2। আর কলিশনের পরে এর মোমেন্টাম কত? m1 v1, এর মোমেন্টাম কত? m2 v2। তাহলে কলিশনের পরে টোটাল মোমেন্টাম কত? m1 v1 প্লাস m2 v2। ওকে, তো কলিশনের আগে টোটাল যে মোমেন্টাম হবে, কলিশনের পরেও কিন্তু সেই টোটাল মোমেন্টাম একই থাকবে। এটাকে আমরা বলতে পারি কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা শুধু কলিশন না, যে কোনো ক্ষেত্রে, যেমন যদি কোনো গান বন্দুককে যদি ফায়ার করা হয় তাহলে ফায়ারের আগে আর ফায়ারের পরে এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। তো এখান থেকে একটু আমরা প্রবলেম দেখে নিই। ওকে, তো যে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে রিকয়েল ভেলোসিটি অফ গান। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের আন্ডারে ফার্স্টে যেটা পড়বে রিকয়েল ভেলোসিটি অফ গান। দেখো রিকয়েলিং ভেলোসিটি অফ গান, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। ধরো এখানে একটা আমি বন্দুক নিলাম, ওকে, এটা একটা আমাদের বন্দুক। ওকে, তো এই বন্দুকটার যে মাস, গানটার যে মাস সেটা হচ্ছে ক্যাপিটাল এফ, আর এর মধ্যে একটা বুলেট আছে, এই বুলেটটার মাস হচ্ছে কত? এই বুলেটটার মাস হচ্ছে স্মল এফ। এবার দেখো ইনিশিয়ালি মানে বিফোর ট্রিগারিং, মানে ট্রিগার দেওয়ার আগে এই বন্দুকটারও ভেলোসিটি ছিল 0 আর বুলেটটারও ভেলোসিটি 0। তাহলে মানে ট্রিগার দেওয়ার আগে এই বন্দুকটার মোমেন্টাম হচ্ছে m ইন্টু 0, ওকে, আর বুলেটটারও মোমেন্টাম হচ্ছে স্মল m ইন্টু 0। তাহলে বিফোর ট্রিগারিং মানে এইখানে যে ট্রিগারটা আছে, মানে বন্দুক চালানোর আগে টোটাল মোমেন্টাম কত হচ্ছে? টোটাল লিনিয়ার মোমেন্টাম হচ্ছে m ইন্টু 0 প্লাস m ইন্টু 0 মানে 0। ওকে, এবার যখন বন্দুকটাকে ট্রিগারিং করা হবে তখন এই বুলেটটা একটা ভেলোসিটি নিয়ে এগিয়ে যাবে আস্তে আস্তে, আর বন্দুকটাও কি করবে? একটা সার্টেন ভেলোসিটিতে, মানে সার্টেন ভেলোসিটিতে ও কিন্তু পিছিয়ে যাবে। তো এখন আফটার ট্রিগারিং, এটা হচ্ছে বিফোর ট্রিগারিং, আফটার ট্রিগারিং এই বুলেটটার মোমেন্টাম কত? স্মল m ইন্টু স্মল v, আর এই বন্দুকটার মোমেন্টাম কত? সেটা হচ্ছে ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল V। তো আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে? বিফোর ট্রিগারিং যা হবে আফটার ট্রিগারিং সেম হবে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 0। এই যে ভিটা পেলাম এইটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি অফ গান, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে তোমরা বের করে নিতে পারো স্মল v সমান হবে মাইনাস স্মল m স্মল v বাই ক্যাপিটাল M। ওকে, এটা তোমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকে তোমরা ইজিলি করে নিতে পারবে। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে? যখন তোমরা নিউমেরিক্যাল করবে তখন কিন্তু মাইনাস সাইনটা নেবে না। এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে বন্দুকের এই যে আমাদের যে এই গুলিটা আছে, ওকে, এই বুলেটটা যে আছে এটা যে ডিরেকশনে যাবে বন্দুকের রিকয়েল ভেলোসিটিটা তার অপোজিট ডিরেকশনে আসবে। ওকে, এটা হলো রিকয়েলিং অফ গান। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে রকেট মোশন। ওকে, রকেট মোশন হেডিং দেবে তোমরা রকেট মোশন। তো দেখো রকেট মোশনটা কি? এখানে একটা রকেট আছে, যখন টাইম t equal to 0 তখন রকেটটার মাস হচ্ছে m0। ওকে, যখন টাইমটা t equal to 0 মানে তখন এই রকেটটার মধ্যে কিন্তু একদম পুরো ফুয়েল এখানটার মধ্যে আছে, মানে রকেটের মধ্যে জ্বালানি আছে, এটা হচ্ছে রকেট। এবার কি হয়েছে, রকেট থেকে কি হয়, এই জ্বালানিটা আস্তে আস্তে কি হয় বেরোতে থাকে, মানে ফুয়েলটা, তবেই তো রকেটটা উপরে উঠতে পারে। তো এট টাইম t তে
এট টাইম টি তে এই রকেটটা টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম কি? মাস অফ দা রকেট এট টাইম টি। এম আরটা আমি একটু পরে বলছি। ইউটা কি? ইউটা হচ্ছে এই যে এখান থেকে যে ফুয়েলটা বেরোচ্ছে, এই ফুয়েলটার ভেলোসিটি হচ্ছে ইউ। ওকে, আচ্ছা, তারপরে ভিটা কি? ভিটা হচ্ছে এট টাইম টি তে রকেটটা স্পিড আপওয়ার্ডে। আর ডিএম বাই ডিটিটা কি? এটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মাস অফ রকেট। মানে যত নিচের দিকে ফুয়েলটা যাবে তত তো মাসটা চেঞ্জ হতে থাকবে রকেটটার। সেই রকেটটার মাসটা যে চেঞ্জ হচ্ছে সেটাকে ডিএম বাই ডিটি বলতে পারি। এটাকে এটাও বলতে পারি যে যে ফুয়েলটা বেরোচ্ছে সেই ফুয়েলটা কত স্পিডে বেরোচ্ছে সেটাও কিন্তু আমরা বলতে পারি ডিএম বাই ডিটি। তো দেখো, যখনই ফুয়েলটা বেরোবে তখনই রকেটটার আপার দিকে একটা থ্রাস্ট কাজ করবে। থ্রাস্ট মানে ফোর্স কাজ করবে। সেই ফোর্সের ভ্যালু কত হয়? সেই ফোর্সের ভ্যালু হয় মাইনাস ইউ ডিএম বাই ডিটি মাইনাস এমজি। যদি গ্র্যাভিটি থাকে তখন এটা কাজ করবে, আর যদি গ্র্যাভিটি না থাকে তাহলে এই টার্মটা তো জিরো হয়ে যাবে, তখন শুধু হবে মাইনাস ইউ ডিএম বাই ডিটি। ওকে, এবার সেকেন্ড এখান থেকে কোশ্চেন আসে, এই রকেটটার এক্সেলারেশন কি হবে? দেখো, রকেটটার এক্সেলারেশন হচ্ছে কিছুই না, ইউ বাই এম ডিএম বাই ডিটি। কেন? কারণ দেখো, ফোর্স সমান কি হয়? মাস ইন্টু এক্সেলারেশন। তাহলে মাস দিয়ে ডিভাইড করে দাও এটাকে। ফোর্স সমান তো আমাদের মাস ইন্টু এক্সেলারেশন। তাহলে এখানটায় আমি কি লিখতে পারি? এম এ। তাহলে এই এ সমান এখানে এ দিয়ে ডিভাইড করে দাও, সিম্পল, সরি এম দিয়ে ডিভাইড করে দাও, এ দিয়ে না এম দিয়ে। তাহলে এখানে চলে আসবে মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি, আর এখানে এম এম কেটে যাবে মাইনাস জি। কিন্তু যখন তোমরা এখানে এক্সেলারেশন করবে, তখন কিন্তু এক্সেলারেশনটা যেহেতু আপওয়ার্ডে আসবে তার জন্য হবে ইউ বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। ওকে, আচ্ছা, যদি গ্র্যাভিটি না থাকে তাহলে ইউ বাই এম ডিএম বাই ডিটি। এবার দেখো, এই যে ভেলোসিটি এট টাইম টি তে যে ভেলোসিটিটা পাই, সেই ভেলোসিটিটা কত হয়? ইউ লগ ই বেসে এম নট বাই এম মাইনাস জিটি, যদি এটা গ্র্যাভিটি থাকে। আর যদি গ্র্যাভিটি না থাকে তাহলে জিটিটা জিরো, তখন হয়ে যাবে ইউ লগ ই এম নট বাই এম। এটা কিন্তু মনে রাখবে, এম নট অলওয়েজ গ্রেটার দেন এম, কারণ যত টাইম বাড়বে তত ফুয়েলটা কমে যাবে, তত রকেটের মাস কিন্তু কমতে থাকবে। এবার এই এমআরটা কি? এমআরটা হচ্ছে রেসিডিউয়াল মাস অফ দ্য এমটি কন্টেনার অফ দ্য রকেট। তো এখান থেকে আমাদের একটা জিনিস বের করতে হয়, বার্নড আউট স্পিড। বার্নড আউট স্পিড কি? বার্নড আউট স্পিড মানে ধরো রকেটের জ্বালানিটা পুরো শেষ হয়ে গেছে, তখন রকেটটা কি হয়? ম্যাক্সিমাম স্পিডে উঠতে থাকে, সেই স্পিডটাকে বলা হয় বার্নড আউট স্পিড। আর সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ভিবি দিয়ে, যেটাকে আমরা লিখি ভি ম্যাক্স। সেটা কিছুই না, সেটা এখানে হবে ইউ লগ ই বেসে এম নট বাই এম আর। মানে তখন আমাদের এই মাসটা কাউন্ট করতে হয়, রেসিডিউয়াল মাস অফ দ্য এমটি কন্টেনার অফ দ্য রকেট। ওকে, তো এটার ক্যালকুলেশন গুলো খুব একটা দরকার নেই, কারণ তোমাদের যদি এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে, তোমরা জাস্ট ফর্মুলা বসিয়ে তোমরা খালি অ্যান্সারটা করার চেষ্টা করবে। ওকে, কারণ এগুলো ক্যালকুলেশন লাগে না, আর ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো তোমাদের ক্ষেত্রে সেটা প্রবলেম হবে, কারণ নিট বা জেইতে টাইম অনেক কম থাকে। তো তোমাদের কম টাইমের মধ্যে যদি তাড়াতাড়ি সলভ করতে হয় তাহলে কিন্তু তোমাদের ফর্মুলাগুলো মনে রাখতেই হবে। আর রকেট মোশন কিন্তু একটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার কোশ্চেন এসেওছে। তো চলো একটা কোশ্চেন দেখে নেওয়া যাক। ওকে, তোমরা অবশ্যই কিন্তু ফর্মুলাগুলো কিন্তু লিখে নেবে এই রকেট মোশনের। তো দেখো, কোশ্চেনটা দেখো, বলছে যে ইফ দ্য ফোর্স অফ অন এ রকেট মুভিং উইথ এ ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড। ওকে, মানে একটা রকেটটা ভেলোসিটি, যে ভেলোসিটি যাচ্ছে সেটা কত? 300 মিটার পার সেকেন্ড। তো যখন যাচ্ছে তখন তার উপর আপওয়ার্ড দিকে যে ফোর্সটা পাচ্ছি সেই ফোর্সটা হচ্ছে 210 নিউটন। ওকে, দেন দ্য রেট অফ কম্বাসন অফ দ্য ফুয়েল, মানে যে ফুয়েলটা বেরোচ্ছে সেই ফুয়েলটা কত রেটে ওর চেঞ্জ হচ্ছে, মানে এখানে আর কি ডিএম বাই ডিটিটা বের করতে চাইছে। এখানে একটা কন্ডিশন, এখানে নো গ্র্যাভিটি, মানে উইথাউট গ্র্যাভিটি, নো গ্র্যাভিটি না করে উইথাউট গ্র্যাভিটি। তো দেখো, উইথাউট গ্র্যাভিটিতে আমরা ফর্মুলাটা কত পেয়েছিলাম? ফোর্সের ই মাইনাস ইউ ডিএম বাই ডিটি। যখন আমরা ক্যালকুলেশন করবো তখন মাইনাসটা নেবো না, জাস্ট ফোর্সের ভ্যালুটা নিয়ে নেবো, এফ সমান ইউ ডিএম বাই ডিটি। তাহলে ইউ ডিএম বাই ডিটি যদি করতে যাই তাহলে আমরা কি হবে? কিন্তু যখন এখানে ফোর্সটার আরেকটা জিনিস বলি, যদি গ্র্যাভিটি থাকে তখন কিন্তু মাইনাস ডিটিটা অবশ্যই নিতে হবে কিন্তু। ওকে, তো এফ এর ভ্যালুটা কত বলেছে? 210, আর এই যে ডিএম বাই ডিটি বের করতে হবে, ইউ দিয়ে আছে কত? 300। তাহলে 210 বাই 300 সমান হচ্ছে ডিএম বাই ডিটি। তাহলে তোমরা বলো ডিএম বাই ডিটিটা কত হবে? এখানে 0 0 ক্যান্সেল হলো, 3 7 21 আর 3 10 30। তাহলে এটা অ্যানসারটা বলো, চট করে অ্যানসারটা বলো কত হবে? কত হবে? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10, সরি 3 না, এটা 7 আর এটা হচ্ছে 10। তার মানে কত হবে? 0.7। ইউনিট কি হবে? এই যে মাসের জন্য হচ্ছে কেজি, আর এখানে টাইমের জন্য কি? সেকেন্ড, তাহলে কেজি পার সেকেন্ড। তোমাদের মনে রাখতে হবে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ফর্মুলাগুলো মনে রেখে নিউমেরিক্যালস গুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো নেক্সট। তো নিউটনস থার্ড ল, তার প্রথম যেটা আছে সেটা হচ্ছে এফবিডি। এফবিডি নামটা শুনে ভয়ের কিছু নেই, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম।
মানে আমাদের ক্যালকুলেশন গুলো করার জন্য আমাদের কিছু ডায়াগ্রাম করতে হয়, সেই ডায়াগ্রাম গুলো দিয়ে আমাদের ইজি হয়। তো প্রথম দেখো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লিফট এর মোশন। ওকে, তাহলে তোমরা হেডিং দাও লিফট মোশন, মোশন আন্ডার দ্য লিফট। তো দেখো লিফটের মোশনে আমি একটা তোমাদের টেবিলের মতো বানিয়ে দিয়েছি, এই টেবিলটা তোমরা ভালো করে পড়বে। যখন লিফটটা কোনো একটা মানুষ থাকে লিফটের মধ্যে, লিফটটা যখন উপরে ওঠে বা নিচে নামে, তখন ওই মানুষটা যে তার ওয়েটটা ফিল করবে সেই ওয়েটটাই হচ্ছে তার অ্যাপারেন্ট ওয়েট, আর অরিজিনাল তার যা ওয়েট সেটা তার অরিজিনাল ওয়েট তো বা অ্যাকচুয়াল ওয়েট। তো আর কে আমি লিখেছি অ্যাপারেন্ট ওয়েট আর এমজিটাকে আমি বলছি অ্যাকচুয়াল ওয়েট। তো দেখো কি হয়, ফার্স্ট কন্ডিশন হচ্ছে লিফটটা যদি রেস্টে থাকে, লিফটটা যদি রেস্টে থাকে তাহলে ওর ভেলোসিটি কত হবে, 0 হবে, আর ভেলোসিটি 0 হলে এক্সেলারেশন 0 হবে। এবার লিফটটা রেস্টে আছে মানে কি, এর মধ্যে থাকা কোনো একটা অবজেক্ট তার ডাউনওয়ার্ড মোশন কাজ করছে এমজি মানে ওয়েটটা, আর আপওয়ার্ড দিকে রিঅ্যাকশন, এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট। ওকে, তো এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর ক্ষেত্রে কিন্তু যা অ্যাকশন তাই রিঅ্যাকশন, তার মানে এর ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে এমজি, তাহলে এখানে অ্যাপারেন্ট ওয়েট ইকুয়াল টু কি হয়, অ্যাকচুয়াল ওয়েট। সেকেন্ড কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন দেখো বলছে লিফট ইজ মুভিং ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড, মানে আইদার ডাউনওয়ার্ড অথবা আপওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। মানে যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মোশনে যায় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ভেলোসিটি হলে এক্সেলারেশন 0, তাহলে তখনও কি হবে, তখন এই লিফটের মধ্যে থাকা কোনো মানুষ তার যা ওয়েট সেটাই সে ফিল করবে, মানে রিঅ্যাকশনটা এমজির সাথে ইকুয়াল হবে। ওকে, তাহলে তখনও কি হবে, অ্যাপারেন্ট ওয়েট ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট। তোমরা এই টেবিলটা এইভাবে বানিয়ে রাখবে, তাহলে তোমাদের ইজি হবে ফর্মুলাগুলো। ওকে, নেক্সট দেখো, এবার দেখো যদি লিফটটা আপওয়ার্ডে মুভ করে উইথ এক্সেলারেশন এ, তার মানে ভেলোসিটি ভেরিয়েবল এক্সেলারেশনটা এ, কিন্তু এটা মনে রাখবে এক্সেলারেশন ভ্যালু সাধারণত লেস দেন জি হয়, গ্রেটার দেন জি হলেও এখানে অসুবিধার কিছু নেই। তো এটা ক্যালকুলেশনটা কিভাবে মনে রাখবে, একটা আমি শর্ট ট্রিক বলে দিই তোমাদের যদি মনে রাখতে সুবিধা হয়। যদি দেখো আপওয়ার্ডে মোশন হয় তাহলে এইভাবে মনে রাখবে যে রিঅ্যাকশনটা এমজি থেকে বেশি হবে, তাহলে রিঅ্যাকশনটা এমজি থেকে বেশি মানে আর মাইনাস এমজি। এবার কতটা বেশি সেটা হচ্ছে এর মাস ইনটু এই এক্সেলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আরটা কত পেয়ে যাবে, এটা ওইদিকে নিয়ে চলে এলে এম কমন হয়ে যাবে, এ প্লাস জি, এইটা হচ্ছে তার অ্যাপারেন্ট ওয়েট। তাহলে তার অ্যাপারেন্ট ওয়েটটা কত হয়ে যায়, এম ইনটু এ প্লাস জি। তাহলে দেখো এখানে তার রিঅ্যাকশন বা অ্যাপারেন্ট ওয়েটটা আমি কি লিখেছি, এম ইনটু জি প্লাস এ। তাহলে এখানে কোন ওয়েটটা বেশি, আরটা হচ্ছে তার অ্যাপারেন্ট ওয়েট আর এমজিটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, তাহলে এখানে অ্যাপারেন্ট ওয়েটটা অ্যাকচুয়াল ওয়েটের থেকে বেশি। ওকে, সাইমেন্টাসলি লিফটটা যদি ডাউনওয়ার্ড মোশনে নামে, যদি উইথ এক্সেলারেশন এ যদি ডাউনওয়ার্ড মোশনে নামে তাহলে কি হবে, তাহলে দেখো এখানে যদি তোমরা আবার কন্ডিশনটা বের করতে চাও তাহলে ধরে নাও যে এমজিটা বেশি আর এর থেকে, তাহলে কতটা বেশি হবে, সেটা হচ্ছে এমজি মাইনাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু এর মাস ইনটু এই লিফটের এক্সেলারেশন, তাহলে এম এ। তাহলে এখান থেকে আর সমান কত হবে, এম ব্র্যাকেটে জি মাইনাস এ, এটা ওইদিকে নিয়ে এলে এটা দিকে নিয়ে এলে জি মাইনাস এ। ওকে, তখন তাহলে দেখো তখন আরটা যেটা হবে সেটা হচ্ছে তার অ্যাপারেন্ট ওয়েট, মানে সে যেটা ফিল করবে সেটা হয়ে যাবে এম ইনটু জি মাইনাস এ। তবে এখানে কন্ডিশনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এ লেস দেন জি, এটা কিন্তু এ লেস দেন জি, তাহলে তখন তার রিঅ্যাকশন বা অ্যাপারেন্টটা কত হবে, এম ইনটু জি মাইনাস এ। তার মানে দেখো এখানে অ্যাপারেন্ট ওয়েটটা কিন্তু এমজি থেকে কম। ওকে, তার মানে অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে অ্যাকচুয়াল ওয়েটের থেকে কম। এবার এই কন্ডিশনটাই যদি এখন লিফটটা ডাউনওয়ার্ড মোশনে নামে আর যদি এক্সেলারেশন ইকুয়াল টু জি হয়ে যায়, তখন কিন্তু দেখো এই অ্যাপারেন্ট ওয়েট কত হয়ে যাবে, এম ইনটু জিরো, দ্যাট মিনস হচ্ছে জিরো। মানে লিফটটা যদি জি এক্সেলারেশনের নিচের দিকে নামে তাহলে ওই লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা যাই হোক বস্তু হোক সে কিন্তু কোনো ওয়েট ফিল করতে পারবে না, মানে তার অ্যাপারেন্ট ওয়েটটা কত হয়ে যাবে, তখন জিরো হয়ে যাবে। ওকে, আর যদি এই কন্ডিশনটা হয় যে ডাউনওয়ার্ড মোশনে হচ্ছে আর এক্সেলারেশন গ্রেটার দেন জি, এক্সেলারেশন গ্রেটার দেন যদি জি হয়ে যায় তখন এইখানে কি হয়ে যাবে, আর এর ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসবে মানেটা কি, মানে রিঅ্যাকশনটা যেদিকে হওয়ার কথা তার উল্টো দিকে হচ্ছে, মানে রিঅ্যাকশনটা হওয়ার কথা উপরের দিকে তার নিচের দিকে হচ্ছে। তাহলে তখন কি হবে, সেই কন্ডিশনে কোনো লিফটে যদি ব্যক্তি থাকে তখন লিফটের এই উপরে গিয়ে পরে সে ধাক্কা মারবে, তখন লিফটের গিয়ে ওই উপরে যে রূপটা আছে যে ছাদটা আছে ওখানে গিয়ে ধাক্কা মারবে। ওকে, তো এই কন্ডিশনগুলো লিফটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা খুবই মনে রাখবে ভালো করে। তো চলো লিফটের এখান থেকে একটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, দ্য রেশিও অফ ওয়েট অফ এ ম্যান ইন এ স্টেশনারি লিফট। তাহলে এটা একটা স্টেশনারি যদি লিফট হয় মানে ভেলোসিটি 0, তাহলে এখানে বলেছে যে ওর অবজেক্টটার ওয়েট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু একটা বলেছে, সেটা আমি ধরে নিচ্ছি যদি মাস এম হয় তাহলে এমজি, and it is moving with downward with a uniform acceleration a is 3/2।
মানে যখন পার্টিকেলটা আছে তখন তার যে মানে তার যে ওয়েটটা আছে, লিফটটা যখন রেস্টে আছে তখন তার ওয়েটটা mg, আর বলছে যখন লিফটটা ডাউনওয়ার্ডে আসছে তখন তার ওয়েটের এই দুটো রেশিও, মানে রেশিও হয়ে যাচ্ছে কত 3:2 এরকম। এবার যখন ডাউনওয়ার্ডে আসছে তখন কিন্তু আমরা তার অ্যাপারেন্ট ওয়েটটাকে ক্যালকুলেট করব। এখানে কিন্তু আমরা অ্যাপারেন্ট ওয়েটটাকে ক্যালকুলেট করব। তাহলে দেখো ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে বলো তো আরটা কত হয়? ডাউনওয়ার্ড মোশনের জন্য আমাদের আর কত হয়? একটু আগেই তোমরা করলে m ইন্টু জি মাইনাস এ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? mg বাই m ইন্টু জি মাইনাস এ ইকুয়াল টু 3/2। তাহলে এটাতে কাটা যাচ্ছে, তাহলে এটা 2g সমান হচ্ছে 3g মাইনাস 3a। ওকে, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস g ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3a, তাহলে a ক্যান্সেল হয়ে যাবে, g বাই 3। তার মানে g বাই 3 যদি এক্সেলারেশনে লিফটটা যদি ডাউনওয়ার্ড মোশনে নামে তাহলে ওদের কিন্তু ওই রেশিওটা কত হবে? ওই রেশিওটা তাদের অ্যাপারেন্ট ওয়েটের রেশিওটা হবে 3:2। এটা কিন্তু মনে রাখবে এটা অ্যাপারেন্ট ওয়েটের রেশিও জিজ্ঞাসা করেছে, যদিও লেখা আছে কোশ্চেনে ওয়েট, তোমরা কিন্তু অ্যাপারেন্ট ওয়েট দিয়ে করবে। ওকে, তো এরপর আসছি আমরা মেন একটা টপিক, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, আরো যে ভ্যারাইটি টাইপস গুলো আছে সেই টাইপস গুলোতে। ওকে, তো দেখো এবার তোমাদের নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, তো ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটার মাস হচ্ছে m, এটা একটা জাস্ট পৃথিবীর সারফেসে আছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সটার্নাল ফোর্স, যেটা হচ্ছে F। তো এখন এই বডিটার এক্সেলারেশন কত? যখন এটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন এর একটা এক্সেলারেশন পাওয়া যাবে, সেই এক্সেলারেশনটা কত বের করতে হবে। তো দেখো এখানে কি হবে, এখানে এই অবজেক্টটার নিচের দিকে ওয়েট কাজ করবে mg আর উপরের দিকে রিঅ্যাকশন কাজ করবে r। তো এক্ষেত্রে r ইকুয়াল টু mg হবে। এবার এই এক্সটার্নাল ফোর্সটার জন্য এই পার্টিকেলটা মুভ করবে উইথ এক্সেলারেশন a, তাহলে এখান থেকে আমরা f এক্সটার্নাল সমান আমরা বলতে পারি ma, তাহলে এখান থেকে a সমান পেয়ে যাবো কত? f এক্সটার্নাল বাই হচ্ছে m। ওকে, তাহলে এখান থেকে আমরা এই এক্সেলারেশনের বা ত্বরণের ভ্যালুটা আমরা বের করে নিতে পারলাম। সেম এই প্রবলেমটাই এখন যদি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়, কিভাবে দেখো, ফোর্সটা এখন এভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এভাবে একটা অনুভূমিকের সাথে একটা কোণ করে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানেও কিন্তু তার ওয়েট mg কাজ করবে আর উপরের দিকে রিঅ্যাকশন কাজ করবে। তো এবার কি করবে, এবার এই যে ফোর্সটা আছে এর কম্পোনেন্ট নেবে, এই দিকের কম্পোনেন্টটা f cos থিটা আর এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে f sin থিটা, কারণ যেদিকে কোণ থাকে সেই দিকটার কম্পোনেন্ট cos হয় আর যেদিকটা sin থাকে না সেদিকটা sin হয়। এবার দেখো এবার এখানে কিন্তু r ইকুয়াল টু mg না, r প্লাস f sin থিটা ইকুয়াল টু mg। তো এক্ষেত্রে কি হবে, r প্লাস f sin থিটা ইকুয়াল টু mg, আর এই f cos থিটার জন্য পার্টিকেলটা মোশনে আছে, মানে পার্টিকেলটা যদি এক্সেলারেশন a হয় তাহলে আমরা বলতে পারি কি f cos থিটা ইকুয়াল টু ma। ওকে, এখানে ধরে নেওয়া হচ্ছে আমাদের কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশন লেস। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্সেলারেশনের ভ্যালুটা আমরা পেয়ে যাব কত? f cos থিটা বাই হচ্ছে m। ওকে, f cos থিটা বাই m। এবার এখান থেকে তোমরা এখান থেকে এই থিটার ভ্যালুটা বের করতে পারবে কিভাবে? দেখো এখান থেকে আমরা f sin থিটা ইকুয়াল টু mg মাইনাস r লিখতে পারি। বাস এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, লেফট হ্যান্ড সাইড ডিভাইড করে দাও, f কেটে যাবে, sin থিটা বাই cos থিটা হয়ে যাবে, tan থিটা সমান হয়ে যাবে কত? mg বাই ma। ওকে, mg মাইনাস r বাই ma। তো ওখান থেকে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ইজিলি তোমরা বের করে নিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে একটা সেকেন্ড টাইপ অফ প্রবলেম। এবার থার্ড টাইপ অফ প্রবলেমটা কি রকম দেখো, যদি এটাকে ইনক্লাইন্ড প্লেনে রাখা হয়, ইনক্লাইন্ড প্লেন, এটা আমি প্রথমে একবার বলেছি ইনক্লাইন্ড প্লেনে রাখলে কি হবে, তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো এবার যদি একটা অবজেক্টকে এরকম ইনক্লাইন্ড প্লেনে রাখা হয়, যেটার ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থিটা, এই অবজেক্টটার মাস হচ্ছে m। মনে রাখবে এই সোজাসুজি এর কিন্তু ওয়েট কাজ করবে mg আর এই সোজাসুজি ওর কিন্তু রিঅ্যাকশন কাজ করবে r। তো mg এর এবার দুটো কম্পোনেন্ট পাবো, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে। এই দিকের কম্পোনেন্টটা কত হবে? mg cos থিটা। কেন? কারণ এটা থিটা হলে সাইমেলটেনিয়াসলি এটা থিটা হবে, এটা ক্লাস 8 এ তোমাদের শেখানো হয়েছে, এখন আর ওটা তোমরা জাস্ট মনেই রেখে দেবে। তো এই দিকে হচ্ছে mg sin থিটা। এবার যদি ফ্রিকশন ফোর্স কাজ না করে তাহলে এই ফোর্সটার জন্যই কিন্তু এই পার্টিকেলটা মুভ করবে,
তো এখন পার্টিকেলটার এক্সেলারেশন a ধরে নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো কত, r ইকুয়াল টু mg cos থিটা। ওকে, আর একটা পাবো কি m ইনটু a, মানে এই পার্টিকেলটার উপর যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে এর মাস ইনটু এর এক্সেলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু কত, mg sin থিটা। ওকে, তাহলে এখান থেকে mm কেটে গেল, তাহলে এক্সেলারেশনটা কত পাই আমরা, g sin থিটা। এখানে কিন্তু ধরে নেবে কোনো ফ্রিকশন কাজ করছে না, নো ফ্রিকশন। ফ্রিকশন ফোর্স হলে কিন্তু তখন কিন্তু আলাদাভাবে আমাদের করতে হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে যদি পার্টিকেলটা আমাদের a এক্সেলারেশনের নিচে নামে তখন এই ফোর্সটাই কিন্তু এক্সেলারেশনের জন্য দায়ী। আচ্ছা, এই কন্ডিশনটায় পার্টিকেলটাকে যদি রেস্টে রাখতে হয় তাহলে আমাকে অবশ্যই একটা এই বিপরীত ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আমরা এই পার্টিকেলটাকে রেস্টে রাখতে পারবো। অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করলে তবেই কিন্তু আমরা পার্টিকেলটাকে রেস্টে রাখতে পারবো। এবার এখন তাহলে আমাদের কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই যে mg sin থিটা কম্পোনেন্টটা যে হবে ততটাই ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু এই পার্টিকেলটার এক্সেলারেশন 0 হবে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস দেবে। এরপরে নেক্সট দেখো, যদি এখন বলা হয়, যদি এখন এই পার্টিকেলটাকে মানে এই ইনক্লাইন প্লেনটাকে এটাকে যদি এখন বি আমাদের ফোর্স দিয়ে একে সামনের দিকে ঠেলে দেওয়া হয়, আমি একটু ছবিটা মুছে একটু ক্লিয়ার করে রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো আমি যেটা বলছিলাম যে এই পার্টিকেলটার উপর যদি একটা ইনার্সিয়াল ফোর্স mb কাজ করে, এবার mb-টা কোন ডিরেকশনে কাজ করবে, এভাবে, তাহলে এইটাকে আমি বলছি mb। এবার এটার সাথে দেখো থিটা কোণে করেছে, তাহলে এইদিকে কাজ করবে mb cos থিটা আর এইদিকে কাজ করবে mb sin থিটা। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন কি কি পাবো, দেখো ইকুয়েশন আমরা r ইকুয়াল টু কত পাবো, mg cos থিটা, ওকে, প্লাস mb cos থিটা, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি পার্টিকেলটা রেস্টে থাকে তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল হবে, কিন্তু পার্টিকেলটা যদি a এক্সেলারেশনের নিচে নামে তার মানে এই ফোর্সটা অবভিয়াসলি এর থেকে বেশি। কতটা বেশি হবে, সেটা হচ্ছে mg sin থিটা মাইনাস mb sin থিটা। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু ma। এখান থেকে a কাটা যাবে, দিয়ে এক্সেলারেশন সরি m কাটা গেল, এক্সেলারেশন হলো g sin থিটা মাইনাস b sin থিটা। ওকে, g sin থিটা মাইনাস হচ্ছে b sin থিটা। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সরি, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা হবে না, আমাদের যে অ্যাঙ্গেলটা থিটা হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এই দিকটা হবে mb cos থিটা আর এই দিকটা হবে আমাদের mb sin থিটা। এই mb-টাকে বলা হয় ইনার্সিয়াল ফোর্স, তাহলে এই দিকটা হবে mg cos থিটা প্লাস mb sin থিটা, এটা sin থিটা হবে, আর এই দিকটা হবে ma ইকুয়াল টু mg sin থিটা মাইনাস mb cos থিটা। ওকে, দিয়ে এখানে cos থিটা চলে আসবে। এবার দেখো আগের ইকুয়েশনটাই আসবে, যদি এখানে b-টা 0 হয়ে যায় তাহলে তখন এক্সেলারেশন ইকুয়াল টু চলে আসে g sin থিটা। এটা মনে রাখবে, দেখো এটা আর এটা তো প্যারালাল, আর এটা আর এটা প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় সাইমেন্টাসলি এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই অ্যাঙ্গেলটা না। ওকে, তাহলে mb-টাকে আমরা কি বললাম, mb-টাকে বললাম যে একটা যদি ইনার্সিয়াল ফোর্স, এটাকে বলা হয় ইনার্সিয়াল ফোর্স, ইনার্সিয়াল ফোর্স। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো এখানে দুটো বডি নিয়ে আছে, একটা বডির মাস m1 একটা বডির মাস m2, দুটো কন্ট্যাক্টে আছে। ওকে, কন্ট্যাক্টে আছে। এবার এখানে একটা ফোর্স F অ্যাপ্লাই করা হচ্ছে, তো দেখো ফোর্স F অ্যাপ্লাই করা হচ্ছে, এখন এরও এক্সেলারেশন a হবে, এরও এক্সেলারেশন a হবে। আমাদের বের করতে হবে এক্সেলারেশন কত, এই ফোর্সের ভ্যালুটা কত। দেখো এটা আগে মনে রাখবে, যখন আমি একটা এক্সটার্নাল ফোর্স এই বডিটার উপর অ্যাক্ট করছি তখন এই বডিটাও এই বডিটার উপর কিন্তু একটা ফোর্স দেবে। সাপোজ সেই ফোর্সটা হচ্ছে স্মল এফ, তাহলে এ যে বি বডিটাকে, আমি বি বডিটার প্রথমে ক্যালকুলেশন করছি, এখানে বি বডিটা আছে, তাহলে এ যে বি বডিটাকে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে স্মল এফ। এই ফোর্সটার জন্য কিন্তু বি বডিটা একটা এক্সেলারেশনে যাচ্ছে। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, এর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখতে পারি স্মল এফ ইকুয়াল টু এর মাস যদি m2 হয় m2 ইনটু a। ওকে, এবার কি হচ্ছে, এ বডিটা বি বডিটাকে যখন স্মল এফ ফোর্স দিচ্ছে তখন বি বডিটাও কিন্তু এ বডিটাকে সেম এন্ড অপোজিট ফোর্স দিচ্ছে, সেম এন্ড অপোজিট ফোর্স, কারণ কি নিউটনের থার্ড ল। তাহলে এখন এ বডিটা যদি আমি ডায়াগ্রাম কনসিডার করি তাহলে এ বডিটার মাস হচ্ছে স্মল এফ, এই দিক থেকে ওকে ক্যাপিটাল এফ ফোর্স দেওয়া হচ্ছে আর এই দিক থেকে ওকে স্মল এফ ফোর্স দেওয়া হচ্ছে। তাহলে এই বডির উপর রেজাল্টেন্ট ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্স এফ মাইনাস স্মল এফ, কারণ কি এফ গ্রেটার দেন স্মল এফ, তাহলে রেজাল্টেন্ট ফোর্স এফ মাইনাস স্মল এফ দ্যাট ইজ ইকুয়াল টু এর মাস ইনটু এর এক্সেলারেশন। তাহলে এর মাস ইনটু এর এক্সেলারেশন কত হবে, m1 ইনটু a। ওকে, তাহলে এটা আমি দুটো ইকুয়েশন পেলাম।
এবার এই এফ এর জায়গায় এটা আমি পুট করে দেবো, তাহলে এখানে এফ মাইনাস এম টু এ সমান আমরা কত পাবো এম ওয়ান এ। ওকে, তাহলে এফ ইকুয়াল টু আমাদের এক্সেলারেশন কমন নিয়ে এখানে এম ওয়ান প্লাস এম টু। ওকে, তাহলে এখান থেকে আমাদের এক্সেলারেশন চলে আসবে কত এফ বাই টোটাল মাস, এফ বাই টোটাল মাস। তাহলে আমাদের এখানে এক্সেলারেশনের ভ্যালুটা কত পেলাম এফ বাই টোটাল মাস এম ওয়ান প্লাস এম টু। ওকে, এখন তোমাদের এই ফোর্সের ভ্যালুটা যদি বের করতে বলে, এই ফোর্স ইকুয়াল টু কি এম টু ইন্টু এ, তাহলে আমি লিখবো কত এম টু ইন্টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, তাহলে এইটা তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। এইভাবে তোমরা লিখবে কন্ডিশনস, তারপর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, ইকুয়েশন, ফোর্স এবং এক্সেলারেশন, ফোর্স অর এক্সেলারেশন। ওকে, তাহলে এফ টু ইকুয়াল টু আসছে m2 into f by m1 plus m2। ওকে, তাহলে তোমরা এটা বাড়িতে করে দেখাবে তো। এটা m2 আর এটা m1, এটাকে m2 ধরলাম, এটাকে m1, এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এখন তোমরা এখান থেকে করে দেখাবে কি যে এ এর উপর একটা ফোর্স দেবে, সেটাকে আমি f ধরলাম, এও এর উপর একটা ফোর্স দেবে, দুটোর এক্সেলারেশন কিন্তু সেম হবে, তাহলে এক্সেলারেশনের ভ্যালুটা কত হবে আর এই স্মল ফোর্সের ভ্যালুটা কত হবে। তোমরা মনে রাখবে এই দুটো বডির এক্সেলারেশন কিন্তু সবসময়ই হয় ফোর্স বাই টোটাল মাস। টোটাল মাস দেখো এফ বাই এম ওয়ান প্লাস এম টু, এফ মানে হচ্ছে এই যে এক্সটার্নাল ফোর্সটা দেওয়া হয়। ওকে, তাহলে এটা তোমরা করবে। নেক্সট ডায়াগ্রাম দেখো, দেখো নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম। ধরো এখানে একটা মাস আছে m1, এরপর একটা মাস আছে m2, তারপর একটা মাস আছে m3। এটা হচ্ছে m1, এটা m2, এটা হচ্ছে m3। এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে f, তিনটেরই এক্সেলারেশন কিন্তু সেম। ওকে, এবার কি করবে, কি করে এই প্রবলেমটা সলভ করবে। প্রথমে দেখো m1 m2 কে কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করবে, লেট দিস ইজ f1। m2 ও সাইমেন্টাসলি m3 কে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, দিস ইজ লেট f2। তার মানে m3 এর উপর অনলি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে f2। তাহলে এখানে আমি যদি ডায়াগ্রামটা আঁকি, ফ্রি বডি ডায়াগ্রামটা, m3 এর উপর অনলি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f2, তাহলে এর ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে, এর ক্ষেত্রে f2 ইকুয়াল টু হয়ে যাবে m3 ইনটু a। ওকে, আচ্ছা এবার দেখো m2 m3 এর উপর যখন ফোর্স অ্যাপ্লাই করছে f2, তখন m3 ও কিন্তু এর উপর ফোর্স একটা অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা সেম হবে f2 হবে। তার মানে m2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে m2 এর ক্ষেত্রে দেখব যে m1 ওকে ফোর্স এই ডিরেকশনে ফোর্স দিচ্ছে f1, আর m3 ওকে এই ডিরেকশনে ফোর্স দিচ্ছে f2। তাহলে এর ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, অবভিয়াসলি f1 গ্রেটার দেন f2, তাহলে এর ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স f1 মাইনাস f2 ইকুয়াল টু হবে m2 ইনটু a। এবার f2 এর ভ্যালুটা তুমি এখানে লিখে নিতে পারো, তাহলে f1 ইকুয়াল টু এটা ওদিকে চলে গেলে যাবে m2a প্লাস হচ্ছে m3a। ওকে, নেক্সট দেখো এখন এই m1 m2 এর উপর যদি f1 ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে m2 ও m1 এর উপর কিন্তু সেম ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে, যেটা হচ্ছে f1। তাহলে যদি আমি m1 এর এখন কনসিডার করি, তাহলে এর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f, আর এর অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f1। তাহলে m1 এর উপর যদি আমি রেজাল্টেন্ট ফোর্স দেখতে চাই, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে f মাইনাস f1, দ্যাট ইজ ইকুয়াল টু হবে m1 ইনটু a। তাহলে এখান থেকে আমি যদি f1 এর ভ্যালুটা এখানে পুট করি, তাহলে f সমান কত পাবো, দেখো a কমন নিয়ে m1 প্লাস m2 প্লাস m3। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্সেলারেশন কত পাবো, ফোর্স বাই টোটাল মাস, মানে m1 প্লাস m2 প্লাস m3। এগুলো তোমরা লিখে রাখো, আমি পরে নিট বা জেইতে যে পিওআইকিউ এসছে সেগুলো তখন সলভ করাবো, তখন তোমরা এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে আমাদের এক্সেলারেশনের ভ্যালুটা কত হলো, এক্সেলারেশনের ভ্যালু হলো f ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m3। ওকে, এখন যদি তোমাদের f1 কত জিজ্ঞাসা করে, f1 কত হবে, দেখো এখান থেকে f1 সমান আমি লিখতে পারি কত m2 প্লাস m3 ইনটু a। এবার এর ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে f1 সমান হবে m2 প্লাস m3 ইনটু এটা m3 ইনটু f বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। ওকে, আচ্ছা সাইমেন্টাসলি যদি f2 জিজ্ঞাসা করে, f2 সমান কত হবে, এই যে এক্সেলারেশনের ভ্যালুটা আছে, এই এক্সেলারেশনের এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দাও। ওকে, তাহলে তোমরা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে f2 সমান কত হবে, f2 সমান হবে m3 ইনটু f বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে, আর তোমাদের f1 সমান কত হবে, f1 সমান হবে m2 প্লাস m3 ইনটু f বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে,
তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ইজিলি। ওকে, এরকম টাইপের যেমনই প্রবলেম দেখ তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। ওকে, তো এইভাবে তোমরা ছকটা কেটে কিন্তু করার চেষ্টা করো। আচ্ছা, নেক্সট দেখো, যদি এই প্রবলেমটা একটু ঘুরিয়ে দিত, মানে এই প্রবলেমটা একটু ঘুরিয়ে দিতে বলতে যদি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হতো তাহলে কি হবে সেটা তোমরা করবে। ওকে, মানে এটা ধরো M3 মাস, এটা হচ্ছে M2 আর এটা হচ্ছে M1, এখান থেকে ফোর্স দেওয়া আছে F, তো তিনটেরই এক্সেলারেশন কিন্তু সেম। আর এর ক্ষেত্রে মনে রাখবে, এর ক্ষেত্রে কিন্তু দেখো, এর ক্ষেত্রে কিন্তু এর ওয়েট আর রিঅ্যাকশনটা ইকুয়াল, ওয়েট রিঅ্যাকশন ইকুয়াল, ওয়েট রিঅ্যাকশন ইকুয়াল, তো এখানে ওয়েট আর রিঅ্যাকশনের কিন্তু এতটা এখানে লাগছে না। তো এগুলো ছিল কন্ট্যাক্ট ফোর্স। এবার যদি কন্ট্যাক্টটা যদি একটা স্ট্রিং দিয়ে জয়েন থাকে, স্ট্রিং বা তার, তাহলে তার জন্য কি হবে? ওকে, সেখানে টেনশন আসবে। দেখো দেখো এবার কি করা হচ্ছে, এখানে ধরো একটা ব্লক আছে। ওকে, তো একটা ব্লক আছে, যে ব্লকটার মাস হচ্ছে আমাদের M1, ব্লকটার মাস হলো M1, এটার সাথে একটা স্ট্রিং দিয়ে জয়েন করা আছে যার মাস হচ্ছে M2। ওকে, এই M2টাকে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে F, দুটোরই এক্সেলারেশন সেম। এবার আমাদের বের কি করতে হবে, এক্সেলারেশনের ভ্যালু কত। তো দেখো, যখন স্ট্রিং দিয়ে জয়েন থাকবে তখন মনে রাখবে যে এখানে M2টা M1 কে একটা টেনশন দিয়ে টানবে, তার মানে এখানে M1 যে মাসটা আছে, M1 যে মাসটা আছে তার ক্ষেত্রে এই যে টেনশনটা কাজ করছে সেই টেনশনটাই হচ্ছে এর মাস ইনটু এক্সেলারেশন মানে ফোর্স। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, T ইকুয়াল টু M1 ইনটু A। ওকে, খুব ইজি। এবার মুশকিলটা কি হচ্ছে, যখন M2 যখন M1 কে T টেনশন দিয়ে টানছে, তখন M1 ও কি করবে, M2 কে একটা সেম টেনশন দিয়ে টানবে, মানে M1 ও M2টাকে সেম টেনশন দিয়ে টানবে। তাহলে M2 এর উপর এখন রেজাল্টেন্ট ফোর্স কিভাবে ক্যালকুলেট করব? দেখো, M2 এর এই ডিরেকশনে ফোর্স কাজ করছে F, আর M2 কে M1 T টেনশনে টানছে, তাহলে এইদিকে ওর টেনশন কাজ করছে T। তাহলে এখন রেজাল্টেন্ট ফোর্স কত হবে? রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে F মাইনাস T। কেন? কারণ ফোর্স এখানে কিন্তু টেনশনের থেকে বেশি, আর এর মাস হচ্ছে M2, এক্সেলারেশন A, তাহলে এটা আমি লিখতে পারি কত, M2 ইনটু A। এবার এই টেনশনের জায়গায় এটা আমি যদি বসিয়ে দিই, তাহলে F মাইনাস M1A ইকুয়াল টু হচ্ছে M2A, তাহলে এখান থেকে F বাই M1 প্লাস M2 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের A। তাহলে এখান থেকে A সমান কত আসবে, F বাই M1 প্লাস M2। এখান থেকে যদি টেনশনের ভ্যালু বের করতে চাও, তাহলে এখানে এই T ইকুয়াল টু M1A আছে, এই A এর জায়গায় জাস্ট পুট করে দাও, তাহলে তোমাদের কিন্তু চলে আসবে। ওকে, এই প্রবলেমটাই যদি এইভাবে দেয়া থাকতো যে এখানে একটা মাস আছে যার মাস হচ্ছে M1, এটার সাথে একটা মাস জয়েন করা আছে যার মাস হচ্ছে M2, আর এটার সাথে একটা মাস জয়েন করা আছে যার মাস হচ্ছে M3। ওকে, তো এবার কি করা হচ্ছে, এবার একে এখানে ফোর্স দেওয়া হচ্ছে। এবার দেখো, তিনটেরই এক্সেলারেশন সেম, তোমাকে এক্সেলারেশন বের করতে হবে। মনে রাখবে এক্সেলারেশনের ফর্মুলাটা হচ্ছে ফোর্স বাই টোটাল মাস, কিন্তু এটা একটু বুঝে শুনে করতে হবে। কিরকম দেখো, M3 M2 কে একটা টেনশনে টানবে, লেট দিস ইজ T1, সাইমেন্টাসলি M2 M1 কে একটা টেনশনে টানবে, লেস দিস ইজ T2। ওকে, তাহলে এই পার্টিকেলটার জন্য, অনলি এই পার্টিকেলটার জন্য T2 ইকুয়াল টু হয়ে যাবে কত, M1 ইনটু A। এবার M2 যখন M1 কে একটা টেনশনে টানবে, তখন M1 ও M2 কে কিন্তু ব্যাকে একটা টেনশন দিয়ে টানবে, সেই টেনশনটা কিন্তু সেম হবে, যেটা হচ্ছে T2। তাহলে এর উপর রেজাল্টেন্ট ফোর্স কত হবে, এর এই দিকে কাজ করছে T1, এদিকে কাজ করছে T2, তাহলে T1 মাইনাস T2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, M2 ইনটু A। আর এর ক্ষেত্রে কি হবে, দেখো M3 যখন M2 কে T1 টেনশনে টানছে, তখন M2 ও কিন্তু M3 কে সেম টেনশনে কিন্তু নিজের দিকে টানবে, তাহলে এর ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, F মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে M3A। এই তিনটে ইকুয়েশন যদি তোমরা সলভ করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে T2 এর ভ্যালুটা এখানে পুট করবে, সেই T2 এর যে ভ্যালুটা পাবে সেখান থেকে T1 পাবে, T1 এর ভ্যালু এখানে পুট করে নিলেই তোমরা এক্সেলারেশনটা ইজিলি পেয়ে যাবে। বলো তাহলে এক্সেলারেশনটা কত হবে? দেখো, এক্সেলারেশন মানে আমি কিন্তু আগেও বলেছি যে এই সবের ক্ষেত্রে এক্সেলারেশন হয় ফোর্স বাই টোটাল মাস, M1 প্লাস M2 প্লাস হচ্ছে M3। ওকে, তাহলে যখন আমাদের এখানে এক্সেলারেশন পেয়ে গেলাম, তারপর তোমাদের এখানে T2 বের করা খুবই ইজি, এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দাও এক্সেলারেশনের জায়গায়, তাহলে T2 পেয়ে যাবে। আর T2 পাওয়ার পর এখানে এই ইকুয়েশন থেকে তোমরা T1 টা পেয়ে যাবে, কারণ T2 টা ওইদিকে নিয়ে যাও, তাহলে তোমরা ইজিলি কিন্তু T1 টা পেয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো কিন্তু বারবার বলছি, এই ফর্মুলাগুলো ভালো করে কিন্তু খাতায় নোট করে রাখবে, কারণ এখান থেকে আমি যখন জেই বা নিটে যে পিওয়াইকিউ কোশ্চেন আসছে সেখানগুলো যখন দেখাবো তোমাদের খুব ইজি হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো, মোশন আন্ডার পুলে,
তো প্রথম আমাদের যে করব আমরা, ধরো এটা আমাদের একটা স্ট্রিং দিয়ে এখানে একটা পুলে আছে, ওকে। এবার পুলে থেকে আমাদের এই পুলেটা কেমন, এই পুলেটা কিন্তু আমাদের মাসলেস পুলে, ওকে। এবার ওই পুলে থেকে আমাদের দুটো অবজেক্ট এখানে ঝুলছে, যার একটার মাস m1 আর একটার মাস m2, ওকে। আমি ধরে নিচ্ছি এই কন্ডিশনে m2 গ্রেটার দেন m1, কোনো ব্যাপার না। প্রথম তোমরা যখন করবে এগুলো কি করে করবে, প্রথমে এর ওয়েট কোন দিকে কাজ করবে, m2g এদিকে, আর এরও ওয়েট কাজ করবে কোন দিকে, m1g এদিকে। এর মাস যখন বেশি তখন এই পার্টিকেলটা একে টানবে একটা টেনশনে, লেট দিস টেনশন ইজ t1, ওকে, লেট দিস টেনশন ইজ t1। এরও এক্সেলারেশন যা হবে এরও এক্সেলারেশন সেম হবে, কারণ m2 বেশি বলে m2 নিচের দিকে নামবে, এ উপরের দিকে উঠবে, ওকে। তো এবার এর ক্ষেত্রে যদি আমি করতে চাই, তাহলে এর ক্ষেত্রে উপরের দিকে টেনশন কাজ করছে t1 আর নিচের দিকে কাজ করছে m1g, কে বড়, t1 বড়। তাহলে এর ক্ষেত্রে t1 মাইনাস m1g ইকুয়াল টু কি হবে, m1a। এর ক্ষেত্রে আমি একটা ইকুয়েশন পেলাম। সেকেন্ড দেখো, এ যখন একে t টেনশন দিয়ে টানবে তখন m1 ও m2 কে সেম টেনশন দিয়ে টানবে t1, ওকে। কিন্তু এর ক্ষেত্রে কোনটা বেশি, m2g বেশি, তবেই তো নিচের দিকে নামছে। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা m2g মাইনাস t1 ইকুয়াল টু হবে m2a। এবার কি করব, আমরা t1 কে ইকুয়াল করে দেবো, t1 কে ইকুয়াল, বা t1 এর ভ্যালুটা এখানে আমি পুট করে দিতে পারি। বাট যদি ইকুয়াল করি তাহলে এখান থেকে t1 সমান আমাদের আসবে m1a প্লাস m1g, আর এখান থেকে t1 সমান আসবে কত, m2g মাইনাস m2a। তো এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে আমরা এক্সেলারেশনের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু হচ্ছে m2g মাইনাস m2a। আচ্ছা, এটা এদিকে নিয়ে যাবো, ওটা এদিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে a কমন নিয়ে এটা হয়ে যাবে m1 প্লাস m2, আর এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে হয়ে যাবে m2 মাইনাস m1 ইন্টু g, কারণ এখানে m2 বড়। তাহলে এক্সেলারেশন সমান কত হবে, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু হচ্ছে g। এটা হয়ে যায় আমাদের এক্সেলারেশনের ভ্যালু। এবার এখান থেকে অনেক সময় তোমাদের টেনশনটাও বের করতে দেবে, টেনশনটা তোমরা এক্সেলারেশনের ভ্যালু এখানে বসিয়ে দিলেই টেনশন পেয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে দেখো এর এখানে t1 কাজ করছে, এখানে t1 কাজ করছে, তাহলে একে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, মানে এই ওয়্যার টেনশনটাকে যদি ইকুইলিব্রিয়ামে কাজ করতে হয়, তাহলে এখানে যদি টেনশন t কাজ করে, এটা মনে রাখবে t অলওয়েজ ইকুয়াল টু 2t1, t অলওয়েজ ইকুয়াল টু 2t1। এবার t1 এর ভ্যালুটা তোমরা ওখানে পুট করে তোমরা কিন্তু ওখান থেকে t1 ও বের করে নিতে পারবে, t2 ও বের করে নিতে পারবে, ওকে। তো t1 টা নরমালি কত হয়, t1 টা যদি ক্যালকুলেশন করে দেখো তো তোমরা নরমালি কত হবে, t1 টা নরমালি ক্যালকুলেশন করলে কি হবে, t1 এটা দেখবে, ক্যালকুলেশন করে দেখবে 2m1m2 বাই m1 প্লাস m2 ইনটু g, এটা হয় 2m1m2 বাই m1 প্লাস m2 ইনটু g। আর t টা তাহলে কি হবে, t টা ডবল হয়ে যাবে, মানে এটা যেহেতু 2t1, t ইকুয়াল টু 2t1, তার মানে এখানে ইনটু 2 হবে, মানে 4m1m2 বাই m1 প্লাস m2 ইনটু g। আর এক্সেলারেশন কত হবে, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইনটু g, ওকে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু লিখে নেবে এবং বুঝে বুঝে করার চেষ্টা করবে। তো এবার দেখো, এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2, আর এখানে একটা মাস আছে m3, আর এখানে একটা পুলে আছে, ওকে। এবার এর যেহেতু এখানে টোটাল মাসটা m2 প্লাস m3 বেশি, তার জন্য ডাউনওয়ার্ড মোশন হবে। তো এরও এক্সেলারেশন এরও তো প্রথম তোমাদের এক্সেলারেশনটা বের করতে হবে। এক্সেলারেশনের ফর্মুলাটা আমি বলে দিই, সেটা হচ্ছে এই দিকের টোটাল মাস কত, m2 প্লাস m3, এই দিকের মাস কত, m1, তাহলে হবে m2 প্লাস m3 মাইনাস m1 বাই হচ্ছে টোটাল মাস ইনটু হচ্ছে g। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ওকে। t1 কত হবে, এই যে t1 টা হবে 2m1, ওকে, ইনটু m1 প্লাস m3 ইনটু g বাই m1 প্লাস m2 প্লাস m3। এগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, কিন্তু নিট বা জেই যারা দেবে তাদের ক্ষেত্রে এটা ফর্মুলাটা মনে রাখাটা খুবই দরকার। আচ্ছা, t2 টা কত হবে, t2 টা হচ্ছে এই m3 টাকে m2 যে টেনশনে টানছে সেটা হচ্ছে কত, t2 হবে 2m1 m3 বাই m1 প্লাস m2 প্লাস m3 ইনটু g। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পুলেটা আছে, এই পুলেটা t3 সমান কত হবে, 2t1, ওকে। তো এরকম কিছু ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি কিছু ফ্রি বডি ডায়াগ্রাম তোমাদের এঁকে দিচ্ছি, সেগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে। দেখো এখানে তিনটে ডায়াগ্রাম করা আছে, এখানে একটা পার্টিকেল আছে m1 মাস, যার এক্সেলারেশন a, এখানে টেনশন, এখানে পুলেটা আছে, আর এখানে একটা মাস আছে m2 গ্রেটার দেন হচ্ছে m1। তাহলে এক্সেলারেশনটা ডাউনওয়ার্ড হবে, এইদিকে এটা হবে, আর টেনশন এখানে সেম কাজ করবে। তো এক্সেলারেশন ভ্যালু কত হয়, m2 বাই m1 প্লাস m2 ইনটু g, আর টেনশন হয় m1 m2 বাই m1 প্লাস m2 ইনটু g।
এবার যদি এরকম হরাইজন্টাল প্লেনে রাখা হয় একটা, সরি এটাকে ইনক্লাইন প্লেন বলে, ইনক্লাইন প্লেনে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা যদি m1 হয় এটা m2 হয়, যদি m2 গ্রেটার দেন m1 হয় তাহলে এরও ডাউনওয়ার্ড মোশন হবে, এরও হবে আপওয়ার্ড, তাহলে আর এদের মধ্যে টেনশনটা সেম কাজ করবে, তখন এক্সেলারেশনটা কি হবে দেখো m2 মাইনাস m1g sin থিটা। এবার এখন কোশ্চেন ধরে যে এটা m1g sin থিটা কেন হচ্ছে, দেখো এর এই দিকে কাজ করবে কত m1g, তাহলে এর এই দিকে কি কাজ করবে m1g sin থিটা, আগেই আমি পড়িয়েছি। তো এখানে কি হয় এই টেনশনটা থেকে এটা মাইনাস করতে হয়, এইটি তোমরা মনে রাখবে। তাহলে m2 মাইনাস m1 sin থিটা, ওকে, বাই m1 প্লাস m2 ইনটু g, ওকে। আর এখানে টেনশনের ভ্যালুটা হয় m1 m2 ইনটু 1 প্লাস sin থিটা বাই m1 প্লাস m2 ইনটু g। এবার যদি এরকম দুটো সেম মাস রাখা হয়, সেম মাস রাখা হয়, দুটোই মাস সেম আছে, এরকম দুটো ইনক্লাইন প্লেনে রাখা আছে, এবার এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে বিটা, তো এটা তোমরা দেখবে যার প্লেন অফ ইনক্লাইনেশনটা কম সেদিকেই মুভমেন্ট করবে। তো এখানে এই ডিরেকশনে মুভমেন্ট করবে কারণ এর অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কম, তাহলে এ উপরে উঠবে, এ নিচের দিকে নামবে। তো এখানে এক্সেলারেশনের ভ্যালুটা কত হয়, এখানে এক্সেলারেশনের ভ্যালুটা হয় m2 sin বিটা মাইনাস m1 sin আলফা বাই m1 প্লাস m2 ইনটু g। কি করে হচ্ছে দেখো, আচ্ছা এখানে m2 m1 লিখেছি কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি এরা সেম, m2 m1 লিখেছি কিন্তু এখানে মাসগুলো হচ্ছে সেম, কারণ ওখানে m2 m1 না লিখেও তোমরা নরমালি m1 লিখতে পারতে, ওকে। তো আমি এটা জাস্ট লিখেছি m2 m1, ওটার সঙ্গে কোনো সঙ্গে যদি দুটোর মাস সেমও ধরে নাও তাও সেম করতে পারো, বা এটাকে m1 m2 ধরে নিতে পারো, ওকে। তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশন করবে, এর এই দিকে কাজ করবে আমাদের m2g, ওকে। তাহলে এই দিকে কাজ করবে কে, এদিকে কাজ করবে m2, এদিকে কাজ করবে m2g cos বিটা, আর এদিকে কাজ করবে m2g sin বিটা, ওকে। তাহলে এখানে এর ক্ষেত্রে কে বেশি হবে, এর ক্ষেত্রে m2g sin বিটা টেনশনের থেকে বেশি হবে, তার জন্য এখানে m2 ইনটু sin বিটা, বাইরে g আছে মাইনাস m1 sin আলফা বাই m1 প্লাস m2, ওকে। তো এরকম ফ্রি বডি অনেক ডায়াগ্রাম হয়, তোমরা সেই ফ্রি বডি ডায়াগ্রামগুলো কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে এখানে একটা এরকম ইনক্লাইন প্লেন রাখা আছে, একটা সার্টেন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন থিটা রাখা আছে, এখানে একটা মাস রাখা আছে m1, এখানে একটা পুলে রাখা আছে, এবার এই পুলের সাথে আরেকটা পুলে জয়েন আছে, ওকে, সেই পুলেতে একটা মাস আছে m2। এবার এর এইদিকে মোশন হচ্ছে এক্সেলারেশন, এরও এইদিকে মোশন হচ্ছে এক্সেলারেশন, এখানে টেনশন কাজ করছে t, তো তোমাকে এখান থেকে টেনশন আর এক্সেলারেশনটা বের করতে হবে কত হবে, ওকে। আরেকটা প্রবলেম যে আছে, এটার সাথে এখানে একটা পুলে আছে, আর তার সাথে এখানে একটা পুলে আছে, তার সাথে একটা মাস আছে m2। এবার এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে এর আর এর এক্সেলারেশন ডিফারেন্ট হয়, আর এখানে একটা রুফের সাথে বেঁধে দেওয়া আছে যার সাথে টেনশন কাজ করছে t, এখানেও t কাজ করছে। তো a1 কত হয়, a2 কত হয়, আর টেনশন কত হয়। তো তোমাদের একটা কনসেপ্ট বলি ভার্চুয়াল ওয়ার্ক, তো ভার্চুয়াল ওয়ার্ক মেইনলি কনস্ট্যান্ট মোশনের জন্য আমরা করতে পারি, তো সেখানে নাম্বার অফ প্লেস অনেক থাকে, তো এটা মেইনলি সাধারণত যেই মেন্সে এরকম টাইপের কোশ্চেন দেখা যায় না, যেই অ্যাডভান্সেই মেইনলি আসে। তো এই ভার্চুয়াল ওয়ার্ক এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যেটাতে শুধুমাত্র অ্যাডভান্স টাইপের কিছু কোশ্চেন থাকবে, ওকে। আচ্ছা নেক্সট দেখো, এগুলো সব কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, ওকে। এই প্রত্যেকটা ফ্রি বডি ডায়াগ্রামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ওই ভার্চুয়াল ওয়ার্ক যখন করাবো তখন ওটার সাথে আরেকটা জিনিস করাবো, যদি এগুলো মাসলেস পুলে না হয়, বা এর যদি মাসটাকেও কনসিডার করা হয়, বা যদি এই স্ট্রিংটাকেও যদি মাস যুক্ত কনসিডার করা হয় তখন কি হবে, ওকে। আচ্ছা নেক্সট দেখো, এটা আমাদের লাস্ট ডায়াগ্রাম। এখানে একটা মাস আছে যেটা হচ্ছে ক্যাপিটাল এম বা স্মল এমও বলতে পারো, এখানে একটা পুলে আছে, এখানে একটা পুলে আছে, ওকে। এখানের সাথে একটা মাস ঝুলে আছে m1, আর এখানের সাথে একটা মাস ঝুলে আছে m2। তো এই m1 বড়, তাহলে এর এই দিকে এক্সেলারেশন হবে a, এরও কিন্তু এই ডিরেকশনে এক্সেলারেশন হবে a, এরও এক্সেলারেশন কিন্তু সেম হবে। তো এবার তোমাদের বের করতে হবে এই টেনশনটা কত, t1 কত, এক্সেলারেশন কত, আর t2 কত, ওকে। এক্সেলারেশন কত, t1 কত, t2 কত, এগুলো সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো, না পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, দরকার হলে আমি এই ফ্রি বডি ডায়াগ্রামগুলোর আরেকটা বডি যখন আমি ভার্চুয়াল করব তখন সেখানে কিন্তু তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। তবে তোমরা অবশ্যই নিজেরা কিন্তু কম্পোনেন্টগুলো ভেঙে তোমরা নিজেরা কিন্তু বাড়িতে করবে, ওকে। চলো নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম, নেক্সট এফবিডি। আচ্ছা এই টাইপের প্রবলেমগুলো দেখো, এখানে একটা আমাদের মাস নেওয়া হয়েছে ক্যাপিটাল এম, আর এখানে একটা স্ট্রিং নেওয়া আছে, এই স্ট্রিংটার মাস হচ্ছে স্মল এম, ওকে। এটা হচ্ছে মাস যুক্ত স্ট্রিং। এবার এইটার উপর, এই স্ট্রিংটার উপর আমি টোটাল এফ ফোর্স অ্যাপ্লাই করছি। যখন আমি এই স্ট্রিংটার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করছি তখন স্ট্রিংটা কি করবে, এই অবজেক্টটার উপর একটা টেনশন দেবে, লেট দিস ইজ t1। তো তাহলে এই অবজেক্টটার মোশনের জন্য কোন ফোর্সটা অ্যাপ্লিকেবল, সেটা t1, তাহলে আমি t1 সমান কত বলতে পারি, m ইনটু a। কিন্তু এখন হোয়াট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ক্যাপিটাল F,
তাহলে ক্যাপিটাল এফ এর জন্য কি করা যাবে? ক্যাপিটাল এফ এর জন্য কি করা যাবে? কিছুই না। ক্যাপিটাল এফ এর জন্য হচ্ছে কি, এই পুরোটা যে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা হবে। ওকে, তাহলে পুরো ফোর্সটা আমাদের টোটাল মাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম এর উপর কি হবে, আমাদের অ্যাপ্লাই হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যদি ফোর্সটা বের করতে হয়, কিছুই না, ফোর্স সমান হবে টোটাল মাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু হচ্ছে এ, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ফোর্সটা কত পাবো? এখান থেকে আমরা ফোর্সটা পাবো এ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু এ। তাহলে এটা কত পাবো? এ বাই ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম। ওকে, তাহলে এর ভ্যালুটা এবার এখানে পুট করে দাও, তাহলে তোমরা টেনশনটা পেয়ে যাবে। টেনশনটা কত হবে? এম ইনটু এ বাই ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম। হলো। এবার যদি বলা হয় যে টেনশনটা মিড পয়েন্টে কাজ করছে, ধরো টেনশনটা বলেছে যে ওর মিড পয়েন্টে কাজ করছে, ওয়ের টেনশন এট দা মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের জন্য কি হবে? দেখো মিড পয়েন্টের জন্য তখন কিন্তু আমরা এইটুকু মাসকে নেব, মানে তখন যদি বলে দেয় যে টেনশনটা মিড পয়েন্টে কাজ করছে, আগেরটা ছিল টেনশনটা এখানে কাজ করছে, যদি বলা হয় মিড পয়েন্টে কাজ করছে, তাহলে মিড পয়েন্টে মাসটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। মানে তখন ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হয়ে এখানে এফ এর জায়গায় হবে ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম বাই 2 ইনটু এ। শুধু এইটুকু তোমরা মনে রাখবে, কারণ তখন কিন্তু আমরা পুরো মাসটাকে কনসিডার করব না। ওকে, তো এরকম মতো কিন্তু অনেক টাইপের ফ্রি বডি ডায়াগ্রামস হয়। তো যার কাছে যা বই আছে সেই বইগুলোতে যে যে ফ্রি বডি ডায়াগ্রামস আছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। বারবার বলছি, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। চলো তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম বা নিউটনস লস অফ মোশন থেকে নিট বা জেই বা জেনপা ডাব্লিউবিজেই তে কি রকম টাইপের পিওআইকিউ এসছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। ওকে, দেখো জেইতে 2024 সালে একটা কোশ্চেন এসেছে, এখানে বডি রাখা আছে 5 কেজি, 3 কেজি, 2 কেজি, আর এই 2 কেজিটাকে 80 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। বলেছে এদের এক্সেলারেশন কত। দেখো তিনটেরই এক্সেলারেশন সেম হয়, তো আমি এটা করিয়েছি m3 m2 m1 মাস। তাহলে এক্সেলারেশনের ফর্মুলা কি হয়? ফোর্স বাই টোটাল মাস, m1 প্লাস m2 প্লাস m3। তাহলে প্রত্যেকটারই এক্সেলারেশন সেম। যদি এ বডি যা বি বডি সি বডির এক্সেলারেশন সেম, এ এ এ বি এ সি এই তিনটেই কিন্তু ইকুয়াল টু আমরা এ লিখলাম। ওকে, তাহলে ফোর্সটা হচ্ছে 80 আর 5 আর 3 8 2 10, এটা যোগ করলে তাহলে এটা হচ্ছে 8। ওকে, তাহলে এক্সেলারেশন আমাদের কত এলো? 8। ইউনিট দেওয়া থাকলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো এই যে টেনশন আছে, আগেই বলেছি টেনশন কি হবে এর ক্ষেত্রে, থার্ড বডির ক্ষেত্রে টেনশন T1 ইকুয়াল টু হবে m মানে 5 ইনটু a, তাহলে 5 ইনটু 8, তাহলে 5 ইনটু 8 মানে কত? 40 নিউটন হয়ে গেল T1। এবার তোমরা বলো তো T2 টা কত হবে? দেখো এর ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনটা বের করি, এর ক্ষেত্রে T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইনটু 8। তাহলে এখান থেকে T2 সমান হবে 24 প্লাস 40, মানে 40 প্লাস 24 নিউটন কত হয়? 64 নিউটন। দেখো তাহলে T1 কত আসছে? T1 আসছে 40, T1 আসছে 40 নিউটন, আর T2 টা কত আসছে? 64। তোমাদেরকে যা যা ফ্রি বডি ডায়াগ্রাম আমি করিয়েছি বা আমি যে করতে দিয়েছি সেগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ওখান থেকে এক্সেলারেশন টেনশন তোমরা করবে, দেখবে ইজি কোশ্চেন আছে। একদম যেই মেন্সে তো ইজি, যেই নিটেও খুব ইজি কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো 2024-এ আরেকটা কোশ্চেন এসছে। এখানে একটা মাস রাখা আছে m1, এখানে একটা মাস রাখা আছে m2, এটা একটা পুলের সাহায্যে জয়েন আছে। ওকে, এবার বলে দিয়েছে যে m1 টা বড় m2 টা ছোট, আর এদের এক্সেলারেশন বলে দিয়েছে g/8। তো তোমাদের এখানে দুটো মাসের রেশিও বার করতে বলেছে m1:m2। তো দেখো এক্সেলারেশনের ফর্মুলাটা কি ছিল? যে মাসটা বেশি সেই মাসটা মাইনাস ছোট মাসটা, মানে m1 মাইনাস m2 বাই ছিল m1 প্লাস m2 ইনটু g। ওকে, এটাই তো ছিল। এবার দেখো এক্সেলারেশন এখানে বলে দিয়েছে g/8, তাহলে g/8 ইকুয়াল টু কত হবে? m1 মাইনাস m2 বাই হচ্ছে m1 প্লাস m2 ইনটু g ক্যান্সেল হয়ে গেল। তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 8m1 মাইনাস 8m2 ইকুয়াল টু হয়ে যাবে m1 প্লাস m2। ওকে, তাহলে এটা এদিকে এলে কত হবে? 7m1 ইকুয়াল টু হবে 9m2। ওকে, তাহলে m1 বাই m2 সমান কত হবে? 9:7। দেখো অ্যানসার 9:7। তো তোমরা চাইলে তোমরা যেই যে পিওআইকিউ এসছে সেই পিওআইকিউ গুলো অবশ্যই দেখবে এই ফ্রি বডি যে ডায়াগ্রাম গুলো বলেছি বা করিয়েছি তার মধ্যেই সব আছে। ওকে, নেক্সট প্রবলেম দেখো নিট 2024-এ একটা খুবই ইজি কোশ্চেন এসছে। এখানে একটা মাস মানে একটা ব্লক আছে যার মাস হচ্ছে 2 কেজি, তার সাথে একটা কানেক্টেড মাস আছে যার মাস হচ্ছে 3 কেজি। তোমরা জানো দুটোরই এক্সেলারেশন সেম হবে, আর এক্সেলারেশনের ফর্মুলা কি? ফোর্স বাই টোটাল মাস। টোটাল মাস কত? 2 প্লাস 3 মানে 5, আর ফোর্সটা আছে 10, তো 10/5 সমান কত আসবে? 2
2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা চলে এলো। এবার তোমাকে বলেছে যে এ বডিটা যদি বি বডিটাকে এফ ড্যাশ ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এফ ড্যাশ এর ভ্যালু কত। তো অবভিয়াসলি বি বডির উপর তো অনলি এফ ড্যাশ ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা কি লিখবো এফ ড্যাশ সমান 3 ইনটু এ, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কত হবে 3 ইনটু 2, দ্যাট মিন্স 6 নিউটন। একদম ইজি কোশ্চেন, খাতা কলমের দরকার নেই, তোমরা মুখোমুখি করে নিতে পারবে। ওকে, তো আমি বারবার বলছি যে ফ্রি বডি ডায়াগ্রামস গুলো আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, সেখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসে। নর্মালি নিট বা জেই মেন্সে খুব টাফ কোশ্চেন দেয় না, তবে হ্যাঁ তোমাদের এখনো ফ্রিকশন করানো হয়নি, ফ্রিকশনটার সাথে এখানে কিন্তু অ্যাড হবে। ওকে, এইগুলো সবগুলোতেই কিন্তু ফ্রিকশন অ্যাড হবে। যখন ফ্রিকশন হয়ে যাবে তখন দেখবে এইগুলো এই প্রবলেমগুলোতেই যেখানে ফ্রিকশন থাকবে সেগুলো খুবই ইজি ওয়েতে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং খুব ইজি ওয়েতেও তোমরা কিন্তু করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নিটের। দেখো নিচে একটা কোশ্চেন এসছে এরকম, সেটা হচ্ছে এদিকে ফোর্স আর এদিকে টাইম দিয়ে দেওয়া আছে, দিয়ে এরকম একটা কার্ভ দেওয়া আছে। তোমাদের বের করতে বলেছে চেঞ্জ ইন মোমেন্টাম কত। দেখো চেঞ্জ ইন মোমেন্টাম মানে কিন্তু ইম্পালস, আর ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে এই এরিয়াটা বের করতে হবে, এই পুরো এরিয়াটা বের করতে হবে। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ফোর্স ভার্সেস টাইম গ্রাফে যদি নিচের দিকে এরকম দেওয়া থাকে তাহলে ওর এরিয়াটা মাইনাস করবে, উপরের দিকে যা থাকবে প্লাস হবে, নিচের দিকে যা থাকবে মাইনাস হবে। তাহলে উপরেরটার তাহলে এটার এরিয়া বের করব, প্লাস এটার এরিয়া বের করব, এটার এরিয়া বের করব, এই দুটো যোগ করে এটা মাইনাস করে দেবো। তাহলে ওটার এরিয়া কত হবে, হাফ ইন্টু 2 ইন্টু 6 প্লাস এটা কত হবে, এটা হচ্ছে 4 ইন্টু এদিকে হচ্ছে 3। ওকে, মাইনাস এটা তো একটা রেক্টেঙ্গেল, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3। ওকে, তাহলে এর ইম্পালস বা চেঞ্জ ইন মোমেন্টাম, ইম্পালস মানেই কিন্তু হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে কত হবে, এটা হচ্ছে 6 প্লাস 12 মাইনাস 6, 12 আর 6 18 মাইনাস 6 কত হয় 12। ওকে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বা ইম্পালস কত হবে 12। কি হবে ইউনিট কি হবে, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম তার মানে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম মানে তো মোমেন্টাম। তাহলে মোমেন্টামের কি হয়, এটা হচ্ছে কেজি, যদি এসআই ইউনিট থাকে এখানে যদি দেখে নেবে কি থাকবে। ওকে, বা এটা সবচেয়ে ভালো হচ্ছে এর এরিয়া বের করতে, এখানে যদি নিউটন থাকে এখানে যদি সেকেন্ড থাকে তাহলে নিউটন ইনটু সেকেন্ড করে দেবে, নিউটন ইনটু সেকেন্ড, কারণ তুমি তো এরিয়া বের করছো, তাহলে এরিয়া মানে তো তোমাকে তাই দুটোর ইউনিট নিতে হবে। ওকে, নিউটন ইনটু সেকেন্ড। তো আবারও বলছি যে এই ফ্রি বডি ডায়াগ্রামের সাথে যখন ফ্রিকশন অ্যাড হবে তখন একটু লিটিল চেঞ্জ হয়, সেই জায়গাগুলো যখন আমি ফ্রিকশন পড়াবো তখন তোমাদের খুব ইজি লাগবে। তবে বারবার বলছি তোমাদের জেই বা ডাব্লিউবিজেই বা নিট এইখানে যে পিওয়াই কিউজ গুলো আছে, পিওয়াই কিউজ গুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রথমে লেকচারটা দেখবে, লেকচারটা দেখার পর তোমরা প্রথমে আগে ফ্রি বডি যতগুলো ডায়াগ্রামস বলেছি সব ডায়াগ্রামস গুলো আগে বাড়িতে করবে, করার পর যে নিট বা জেইতে বা ডাব্লিউবিজেতে যে পিওয়াই কিউজ গুলো এসে পিওয়াই কিউজ গুলো প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস মেক্স আ ম্যান অর ওম্যান পারফেক্ট। ওকে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ভালো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু কন্টেন্ট নিয়ে। সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো করে উন্নতি করো জীবনে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।